বলো, দেখতে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে, তুমি তো গতকাল ক্লাসে জয়েন করে আবার দেখলাম বেরিয়ে গেলে, কি না অসুবিধে? স্যার, মানে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে ক্লাসটাতে আমি মানে ক্লাসটা করতে পারবো, কিন্তু আমার রুমে ঢুকতে ঢুকতে 9টা বেজে গেছিল, সেই কারণে আমি আর ক্লাসে জয়েন হতে পারিনি। তবে আমি ক্লাস রেকর্ডটা শুনে নিয়েছি। পুরোটা শুনেছো? হ্যাঁ, পুরোটা শুনেছি আর কোশ্চেনগুলোও সলভ করে নিয়েছি। ভেরি গুড। তো বলো, কি কি থিওরি পড়িয়েছি গতকাল, তাহলে দেখি চেক করি একটু আমার ছাত্রীকে পড়েছে কি পড়েনি, ফাঁকি দিয়েছে। বলো, কি কি থিওরি পড়িয়েছি কালকে। ওই তো স্যার, আপনি থিওরিজ অফ সিটিজেন থেকে শুরু করেছিলেন, যেখানটায় আপনি মোটামুটি 5টা থিওরির কথা বলেছিলেন: সিভিক রিপাবলিকান থিওরি, লিবারাল থিওরি, কমিউনিটারিয়ান থিওরি, কসমোপলিটিয়ান, আর যেটা জেন্ডার। তার মধ্যে আপনি কালকে সিভিক রিপাবলিক থিওরি, লিবারাল থিওরি আর কমিউনিটারিয়ান থিওরিটা শেষ করিয়েছিলেন, আর কসমোপলিটিয়ান থিওরিটা বলেছিলেন। আজকে জেন্ডার থিওরিটা পড়াবেন বলেছিলেন, আর কোশ্চেনগুলো মানে যে অ্যানালাইসিস হবে এটা বলেছি। যাক, তাহলে পুরোটাই দেখেছো, স্কিপ করে দেখোনি তো? স্যার, আপনার কি মনে হয় আমি পড়াশোনা করি না, মিথ্যা কথা বলছি? না না, আমি একটু মজা করলাম। স্কিপ করে দেখোনি তো? আপনার আমি জিমিয়া মিলিয়া কোশ্চেন গুলো সলভ করেছি, তারপরে বিহেভিয়ারালিজম, পোস্ট বিহেভিয়ারালিজম ওটারও প্রশ্ন সলভ করেছি। দেখছিলাম, ভালো লেগে থাকো। 314 গেল। তো আজ তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে থিওরিটা বাকি ছিল, যেমনটা বললো ঝিলিক, যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আজ জেন্ডার থিওরি। বাট জেন্ডার থিওরিতে আসার আগে আর একটুখানি জেনে নাও, একটু কতগুলো বিষয় জেনে নাও, কারণ ওগুলো থেকেও প্রশ্ন এসেছে দেখলাম। একটা প্রশ্ন করেছে মানে নিশ্চয়ই আরও প্রশ্ন করবে আগামীতে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো লেটস স্টার্ট ডিসকাশনস অ্যাবাউট দ্য টপিক অফ what it says its name is universalist model of citizenship and a differentialist model or conception of citizenship. What is the idea is universalist or differentialist conception, and differentialist, differentialist, differentialist বানান ভুল হচ্ছে কেন? DIFFRENTIAL, ঠিকই তো আছে। তো এই দুটো আইডিয়া অলরেডি আলোচনা হয়ে গেছে গতকাল। দুটো আলাদা আলাদা নাম এখানে আমি আইডেন্টিফাই করলাম। বেসিক্যালি এটা একটা আইডিয়া হতে পারে, বাট এই আইডিয়া দুটোকে বেসিক যে নামে ডাকা হয় সেটা গতকাল আমরা চর্চা করেছি। কি সেগুলো? ইউনিভার্সালিস্ট যখন বলা হচ্ছে, ইউনিভার্সালিস্ট যখন বলা হচ্ছে, তখন আমরা গ্লোবাল সিটিজেনশিপের যে কনসেপ্টটি পড়েছি গতকাল, বা ইউনিভার্সালিজম পড়েছি যেটা, বা কসমোপলিটান সিটিজেনশিপের যে আইডিয়াটি আমরা গতকাল পড়েছি, ঠিক সেই আইডিয়াটিকেই ডিনোটস করছে, সেই আইডিয়াটিকেই কিন্তু ইন্ডিকেট করছে। সেখানে আমরা কি পেয়েছিলাম? ইউনিভার্সালিজম যখন আমরা পড়েছি তখন আমরা সেখানে পড়েছিলাম যে ইউনিভার্সালিজম বেসিক্যালি গ্লোবাল সিটিজেনশিপের কথা বলে, যেখানে কি হয়, স্টেটের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিজগুলো আর গ্লোবালাইজড এই ওয়ার্ল্ডে আর কোনো ভ্যালুয়েবল সেই রকম অর্থে থাকছে না। তার কারণ এখন একটা বর্ডারলেস ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেটা ভার্চুয়ালি বলো কিংবা ফিজিক্যাল মোডেও বলো। ফিজিক্যাল মোডে এইভাবে হয় যে ভিসা নীতিগুলো এখন বিভিন্ন দেশের ভিসা নীতি যে সেগুলো কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে, এবং সেগুলোকে ফ্লেক্সিবল করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টসগুলো প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো আলটিমেটলি যে বিষয়টিকে ডিনোটস করছে সেটা হচ্ছে ইউনিভার্সালিজমকে ডিনোটস করছে, যে একটা দেশের মানুষ অন্য দেশে যাবে, এবং সে যখন যাচ্ছে তখন বলেছিলাম যে তার নিজের সংস্কৃতি, তার নিজের অভ্যাস, বিভিন্ন বিষয়গুলো নিয়ে যাচ্ছে। সংস্কৃতি বলতে সবই বোঝায়, সেই সংস্কৃতির আমব্রেলায় সবই চলে আসে।
বাট টুকরো টুকরোভাবে যদি বলি, ডিফারেন্টলি যদি এগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি এগুলোকে বলার চেষ্টা করি ইউনিট হিসেবে, তাহলে হচ্ছে যেমন তার খাদ্যের অভ্যাস, তার পোশাক পরিচ্ছদের অভ্যাস, তার 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 ধর্মীয় একটা অভ্যাস বা একটা প্রথা, কতগুলো ট্র্যাডিশনস, সেগুলোও সে বহন করে নিয়ে যায়। তার ভাষা, তার শিক্ষা ব্যবস্থা, সেগুলোও সে বহন করে নিয়ে যায়। তো আমি বলেছিলাম যে সেগুলো যখন হচ্ছে তখন আমরা দেখেছিলাম কি যে এগুলো করার পেছনের বড় যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা হচ্ছে লিবারালিজমের ফোর্স। এবং লিবারালসরা সবসময় কি করার চেষ্টা করে, ইন্ডিভিজুয়ালসকে এখানে ভ্যালুস দিয়ে থাকে। তারা অন্য কোনো গ্রুপসের আইডেন্টিটিকে ভ্যালুস দেয় না, তারা বেসিক্যালি কতগুলো রাইটসকে ভ্যালুস দেয়। রাইটস, ইউনিভার্সালিস্টরা যে বিশ্বজনীনতার যারা কথা বলে তারা কতগুলো রাইটস বেসড একটা আইডিওলজির কথা বলে, বা রাইট বেসড সেগুলো একটা সিস্টেমের কথা বলে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটসের কথা বলে। তারা ইন্ডিভিজুয়াল, ইউনিভার্সালিস্টে আলোচনা করছি প্রথমে, এখানে দেখে নাও, এটা এটা এইভাবেই আলোচনা করি ইউনিভার্সালিস্ট। তো কি পাচ্ছি আমরা এখানে? আমরা পাচ্ছি যে তারা এক তো ইন্ডিভিজুয়ালের উপর উপরে জোর দেয়, এক তো তারা ইন্ডিভিজুয়ালের উপরে জোর দেয়। দ্বিতীয় তারা আমরা কি দেখতে পাবো যে ইন্ডিভিজুয়ালসকে বলে যে তাকে তার রাইটসগুলো তারা কিন্তু ফুলফিল করবে। তারা যখন লিবার্টির কথা বলে, ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে লিবার্টি আছে এবং সেই ইন্ডিভিজুয়ালসের লিবার্টির কথা বলা হয়েছে, বা লিবারালিজমের মধ্যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলা হয় এবং ইন্ডিভিজুয়ালসের লিবার্টির কথা বলা হয়। তাহলে তারা যখন লিবার্টির কথা বলছে তখন আমরা দেখতে পাবো কি যে সেই লিবার্টিসগুলো বেসিক্যালি কতগুলো রাইটসের মধ্য দিয়ে স্বীকৃতি পাচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাবো কি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে কতগুলো সোশ্যাল, সেখানে প্রথমে সোশ্যাল না, সেখানে প্রথমে হচ্ছে যেমন হচ্ছে সিভিল বা সিভিক বলতে পারো, সিভিল, কতগুলো সিভিল। দ্বিতীয় হচ্ছে এখানে আমরা কি দেখতে পাবো, দ্বিতীয় আমরা এখানে দেখতে পাবো পলিটিক্যাল, এবং থার্ড আমরা কি দেখতে পাবো, থার্ড আমরা দেখতে পাবো সোশ্যাল। এই তিনটে রাইটসের উপরে তারা জোর দেয়, অর্থাৎ তারা এখানে এক প্রকার বলা যেতে পারে কি রাইট বেসড, রাইটস বেসড একটা 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 কি বলবো যে সিস্টেমের কথা বলে, রাইট বেসড সিস্টেম। এবং সেই রাইটসগুলো ইন্ডিভিজুয়ালসের রাইট, কোনো কমিউনিটির রাইটস নয়। তো ইন্ডিভিজুয়ালসের রাইটসের কথা তারা কিন্তু এখানে পরিষ্কার করে বলছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে যখন তারা ইন্ডিভিজুয়ালসের রাইটসের কথা বলছে তখন আমরা বিপরীত দিকে কি দেখতে পাচ্ছি, যেটা কমিউনিটারিয়ানিজমের যে সমালোচনাটা আমরা পড়লাম সেটাকে আমরা এখানে লিঙ্ক করব। কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে তারা তখন রাইটসের কথা বলে তখন বেসিক্যালি তারা এখানে কি করে না, তারা কমপ্লিট অর্থে সেখানে সিটিজেনশিপটাকে প্রদান করতে পারে না। কমপ্লিট অর্থে সিটিজেনশিপটাকে তারা প্রদান করতে পারে না। কেন? কারণ একটা মানুষের তার যে গোষ্ঠীগত যে তার যে পরিচয়, তার যে সম্প্রদায়গত যে তার যে পরিচয়, সেই পরিচয় থেকে তাকে বের করে নিয়ে এসে ইন্ডিভিজুয়ালস হিসেবে তার রাইটসগুলোকে সিকিউর যখন করা হচ্ছে, বা তখন ইন্ডিভিজুয়াল রাইটসের লিবার্টি যখন তাকে দেওয়া হচ্ছে, তখন তার শিকড় থেকে উঠে আসাটাকে বা শিকড় থেকে তাকে উপরে নিয়ে আসাটাকে কখনোই আমরা বলতে পারি না যে কমপ্লিট সিটিজেনশিপের আইডিয়া সেটা। তো তাহলে কমিউনিটারিয়ানসরা এর বিপরীতে কি বলার চেষ্টা করেছিল? যে এটা আলটিমেটলি কি করে, যে এরা কতগুলো অভিযোগ করেছিল কমিউনিটারিয়ানসরা, যেটাকে আমরা ওই ডিফারেন্সিয়ালিস্ট হিসেবেই দেখবো এখানে। এদের অভিযোগটা কি? এদের অভিযোগটা হচ্ছে এটাই যে ইউনিভার্সালিস্টিক সম্পর্কে বা লিবারাল যারা আইডিয়ালিস্ট ওয়ার্ল্ডের কথা বলে, যেমন কান্টের মতো, বা পারপিচুয়াল ওয়ার্ল্ডের কথা যারা বলে, ঠিক আছে, তো এদের মতো থিঙ্কার্সদের এদের বিরুদ্ধে এদের অভিযোগটা হচ্ছে এরাই যে আদতে তারা কি সিটিজেনশিপ সত্যি প্রদান করতে চায় এবং সেটা কি কখনো সম্ভব? মানে ইন্ডিভিজুয়ালসকে এখানে কমিউনিটি থেকে বের করে নিয়ে এসে ইন্ডিভিজুয়ালসকে এখানে তার অধিকার বেসড এখানে একটা ক্ষেত্র তৈরি করার মধ্য দিয়ে যখন তাকে সিটিজেনশিপ প্রদান করা হচ্ছে, তখন আদতেও কি সেটা একটা কি সিটিজেনশিপের আইডিয়াটিকে কি প্রমোট করে, এই প্রশ্নটা তারা তুলে দিচ্ছে। এবং তারা বলছে করে না, বিপরীতে তারা কি করে, এরা বলে বিপরীতে বলে এটা বরং ক্ষতি করে। দিস আইডিয়া ইজ, এরা বলার চেষ্টা করে, দিস আইডিয়া মানে কমিউনিটারিয়ানসরা অভিযোগটা এটাই করছে কি, যে দিস আইডিয়া ইজ বেসিক্যালি
is this idea is basically destroying destroying the idea of full membership of the people or harmful বলা যেতে পারে। কি বলছে এরা? বলছে হার্মফুল, ক্ষতিকারক বলছে। কেন ক্ষতিকারক বলছে? ক্ষতিকারক বলছে এই কারণে যে তুমি গোষ্ঠীর যেই যে তোমাদের গতকালও আমি তোমাদের ক্লাসে বোধহয় বলেছিলাম বিক্ষিপ্তভাবে, আজকে আরও পরিষ্কার করে বলছি, সেটা হচ্ছে যে পৃথিবীর একটি বাস্তবতা হচ্ছে বা আমাদের প্রকৃতির একটি বাস্তবতা হচ্ছে এটাই ডাইভার্সিটি। প্রকৃতির বাস্তবতা হচ্ছে ডাইভার্সিটি। এই ডাইভার্সিটিগুলো থাকবে এবং এই ডাইভার্সিটিগুলো মানে প্রকৃতিগত যেহেতু একটা ডাইভার্সিটি আছে, তো সেই প্রকৃতি আমরা ফ্রেডরিক্স পড়েছি যে ফ্রেডরিক্স সেখানে ইকোলজির কথা বলেছিলেন। তো ইকোলজির উপর বেস করে কি হয় যে সেখানে মানুষের নিজেদের একটা সোশ্যাল ডিসিপ্লিন তৈরি হয়, পলিটিক্যাল ডিসিপ্লিন তৈরি হয়, কালচারাল ডিসিপ্লিন তৈরি হয়, এই ধরনের ডিসিপ্লিনসগুলো তৈরি হয়। এই কথাগুলো তিনি বলেছিলেন সেখানে। তো স্বাভাবিকভাবে এই ডাইভার্সিটিগুলোকে প্রোটেক্ট করতে হবে, কিন্তু তুমি যখন একটা গ্রুপকে যখন ওখান থেকে গ্রুপের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালসকে যখন বের করে নিয়ে এসে তখন তুমি যাকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করছো, একজন পার্সনকে তার গ্রুপ থেকে বের করে নিয়ে এসে তাকে যখন ইন্ডিভিজুয়ালি রাইটস বেস সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা পরিষ্কার হয়ে উঠছে যে তুমি কিন্তু বাস্তবতাকে ইগনোর করছো এবং তুমি কমিউনিটির জন্য ক্ষতিকারক, বরং বলা যেতে পারে বিশ্ব শান্তি নিয়ে আসার জন্য একটা ক্ষতিকারক আইডিয়া। একটা ক্ষতিকারক আইডিয়া, বিশ্বে শান্তি নিয়ে আসার জন্য একটা ক্ষতিকারক আইডিয়া হিসেবে এটা কনসিডার হয়। দেখতে পাচ্ছ তো নাকি দেখতে পাচ্ছ না তোমরা? এখানে তো মাঝে মাঝে ডিস্টার্ব করছে। তো এইভাবে তারা বলার চেষ্টা করে কি যে কমিউনিটির জন্য এটা কিন্তু ক্ষতিকারক, বা যে ডিফারেন্সগুলো রয়েছে কমিউনিটি অর ডিফারেন্সগুলো যেগুলো রয়েছে গোটা বিশ্ব জুড়ে, সেই ডিফারেন্সগুলোর জন্য এটা একটা ক্ষতিকারক আইডিয়া। তো এইরকমভাবে এরা অভিযোগটা করার চেষ্টা করে এটাই যে এই আইডিয়াটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি দেখা যাবে? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা যাবে যে এরা কিন্তু ক্ষতি করছে। এখানে এই আইডিয়াটিকে প্রথমে মানে ইউনিভার্সালিজমের যে আইডিয়াটিকে, যে ইন্ডিভিজুয়ালসকে তার যেটাকে মেল্টিং পটের কনসেপ্ট তোমরা আগামী দিনে পড়বে, তো শব্দটা শুনে নাও। এখানে মেল্টিং পটের কনসেপ্ট দিয়েছিলেন টি.এইচ. মার্শাল, নিশ্চয়ই তোমরা জানো, তাই না? তাই তো মেল্টিং পটের যে কনসেপ্ট দিয়েছিলেন সেটা কি? মেল্টিং পটের কনসেপ্ট আমরা কি দিয়েছি? মেল্টিং পট মানে হচ্ছে একটা পাত্র যেখানে সবাইকে যারা আলাদা আলাদা রকমভাবে বিলং করছে, তো তাদেরকে ওই রকমভাবে আলাদাভাবে ট্রিট না করে ওদেরকে ওখান থেকে নিয়ে আসো, একটা পটের মধ্যে ঢোকাও, ওকে মিক্স করো, সে মিক্স হয়ে যাবে। কাইন্ড অফ এই আইডিয়াটা মানে মিক্সচার গ্রাইন্ডারের মতো, যে তুমি যদি ওখানে মিক্স করো তাহলে সে এখানে একটা মিলিয়ে যাবে সবার মধ্যে এবং এটা হয়তো নতুন আকার ধারণ করবে। সেই আকারটা হচ্ছে স্বাধীনতার আকার, সেই আকারটা নাগরিকতার আকার হতে পারে। তো এখানে ইকুয়াল রাইটস অফ সিটিজেনশিপের কথা বলেছিলেন টি.এইচ. মার্শাল। তিনি একজন লিবারেল ছিলেন, ঠিক আছে? তিনি একজন লিবারেল ছিলেন। তিনি কিসের কথা বলেছিলেন? তিনি এইরকমভাবে ইকুয়াল রাইটস অফ সিটিজেনশিপ ইকুয়াল রাইটস অফ সিটিজেনশিপের কথা বলেছিলেন, যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালসের কি থাকবে? ইকুয়াল, সমান অধিকার থাকবে, এবং এই সমান অধিকারের মধ্য দিয়ে তাদের নাগরিকতার কনসেপ্টটি ডেভেলপ হবে। তো এই কথাটি আমরা তাকে কিন্তু বলতে শুনেছি, এবং বেসিক্যালি তিনি তখন আমরা দেখতে পাবো যে তিনি তিনটে আইডিয়া এটার মধ্যে দিয়ে ডেভেলপ করেছিলেন। এই ইকুয়াল রাইটস বলতে তিনি তখন সিভিল রাইটসের কতগুলো কথা বলেছিলেন। প্রথমে ছিল সিভিল, তারপরে ছিল পলিটিক্যাল, তারপরে এখানে ছিল তার সোশ্যাল। এখানে মাথায় রাখবে এই তিনটে রাইটসের মধ্যে আমরা দেখতে পাবো কি তিনি অত্যধিক বেশি, ঠিক আছে,
তিনি যে সামাজিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে অত্যধিক মর্যাদা দিয়েছিলেন, হাইলি প্রেফার করেছিলেন, তিনি হাইলি প্রেফার করেছিলেন সোশ্যাল রাইটসগুলো, যে যতক্ষণ না একটা মানুষের সামাজিক অধিকারগুলো সুনিশ্চিত হচ্ছে, এবং এই সামাজিক অধিকারগুলো কোনগুলো, যেমন হচ্ছে তার ওয়েলফেয়ার বেসড যে রাইটসগুলো আছে সেগুলো কি কি হতে পারে, সেগুলো যেমন হতে পারে এডুকেশন, হেলথ, এই সমস্ত ইস্যুসগুলো হতে পারে, এবং আরও বিভিন্ন তার ইকোনমিক কি বলবো, যে ওয়েলফেয়ার পলিসি, হতে পারে। তো এই রকমভাবে আমরা কি দেখতে পাবো, যে যতক্ষণ না এই শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের এখানে কল্যাণমূলক কাজগুলো করা যাচ্ছে ততক্ষণ সে নাগরিক হয়ে উঠতে পারবে না, যেগুলো এখনকার দিনে দেখবে অমর্ত্য সেন জাস্টিসের প্রসঙ্গে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, তাই না? তো 1950-তে এসে, এবং তিনি দেখবে অমর্ত্য সেন টি.এইচ. মার্শালকে এখানে কোট করেছেন কিন্তু, তো সেখানে তোমরা দেখবে সেখানে যে ওই 1950 সালে টি.এইচ. মার্শাল এই আইডিয়াটিকে কিন্তু নিয়ে এসেছিলেন এবং গোটা বিশ্বজুড়ে এই আইডিয়াটিকে তিনি সমৃদ্ধ করিয়েছিলেন। তো এইরকম একটা আইডিয়া আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? এবং আমরা দেখতে পাবো যে এটিকেই সমালোচনা যিনি করেছিলেন, বলো কি আছে, কিসের স্পেলিং পরিষ্কার করে বলো। আচ্ছা, হেলথ, HEAL, আচ্ছা, তাও লাল কালিতে শো হচ্ছে না, যাই হোক। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো ঠিক এই আইডিয়াটিকেই যিনি সমালোচনা করেছেন। দিস আইডিয়া ওয়াজ ক্রিটিসাইজড, বাই I.M. Young, আইরিশ মরিয়ম ইয়াং, এটার ফুল ফর্ম, ঠিক আছে, YOUNG। ইনি সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই আইডিয়াগুলিকে কি করতে হবে, মানে ওই যে রাইটস কেন্দ্রিক, অর্থাৎ অধিকার কেন্দ্রিক যে নাগরিকতার যে ধারণা, সেই বিশ্বজনীনদের ধারণা, সেই অধিকার কেন্দ্রিক বিশ্বজনীন ধারণাটিকে সমালোচনা করেছিলেন তিনি হচ্ছেন এখানে আইরিশ মরিয়ম ইয়াং, এবং তিনি এর বিপরীতে যে আইডিয়াটি দিয়েছিলেন সেই আইডিয়াটির নাম হচ্ছে এখানে ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপ। ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপ সিটিজেনশিপের ধারণাটা তিনি দিয়েছিলেন, যে বিভিন্ন গ্রুপসগুলো যেগুলো আছে, কমিউনিটি যেগুলো আছে, সেই কমিউনিটিসগুলোকে আলাদাভাবে স্বীকৃতি দিতে হবে, তবেই গিয়ে কি হবে, তবেই গিয়ে এখানে প্রপার নাগরিকতার কনসেপ্টটি সম্পূর্ণতা লাভ করবে। একজন ব্যক্তিকে তার গোষ্ঠীর বাইরে বের করে নিয়ে এসে কখনোই তাকে পূর্ণ নাগরিক করে গড়ে তোলা সম্ভব নয়, এবং সেটা বাস্তবতাকে নির্দেশ করে না। কাজে বাস্তবতা হচ্ছে এটাই, যে তাদের বক্তব্য হচ্ছে যে আলাদা গ্রুপগুলোকে, ইন্ডিভিজুয়ালসকে স্বীকৃতি দাও, কিন্তু গ্রুপের মধ্যে থেকেই, গ্রুপকে ইগনোর করে, কমিউনিটিকে ইগনোর করে কখনো কিন্তু এখানে নাগরিকতার ধারণাটি সম্পূর্ণতা লাভ করতে পারে না। তো আলাদা গ্রুপগুলোর যে কনসেপ্টগুলো আছে, সেই গ্রুপগুলোর কনসেপ্টগুলোকে এখানে বেস করে কি করতে হবে, নাগরিকতার ধারণাটি কিন্তু প্রদান করতে হবে। এটা ছিল তাদের একটা বেসিক আইডিয়া। তো এই আইডিয়াটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে দেখবো এখানে এসে, যে এখানে ডিফারেন্সিয়ালিস্ট যে মডেলটি আমরা এখানে পাচ্ছি, সেই মডেলে আমরা এখানে পাবো। কি বলছে ওই একই কথা, তাহলে বুঝতেই পারছো, তাহলে গ্রুপ বেসের কথা বলছে এরা। কিন্তু আমি আর এখানে বলে দিয়েছি, এখানে ডিটেলসে যাচ্ছি না, এখানে শুধু বেসিক জিনিসগুলো মনে রাখো। এটাও যদি একটা আইডিয়া হয় যে গ্রুপ কেন্দ্রিক যদি এখানে একটা যদি নাগরিকতার কনসেপ্টগুলো গড়ে তোলার কথা বলা হয়, কমিউনিটি কেন্দ্রিক যদি নাগরিকতার কনসেপ্ট গড়ে তোলার কথা বলা হয়, যে আলাদা যে বিভিন্ন যে গোষ্ঠী আছে, সেই বিভিন্ন গোষ্ঠীগুলোকে তাদের গোষ্ঠী কেন্দ্রিক নাগরিকতা প্রদান করতে হবে, তো এই আইডিয়াটাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। এই আইডিয়াটিকেও কিন্তু ক্রিটিসাইজ করা যায়, এই আইডিয়াটিরও কিন্তু ক্রিটিসিজম রয়েছে। এর আইডিয়াটির ক্রিটিসিজমটা কি? এই আইডিয়াটির ক্রিটিসিজম হচ্ছে এটাই, যে এই আইডিয়াটিকে আমরা কাদেরকে সমালোচনা করতে দেখতে পাচ্ছি না, লিবারেলসদেরকেও এইখানে সমালোচনা করতে আমরা দেখতে পাবো।
এ রে এখানে এসে কথা বলে। তো ক্রিটিসিজম আমরা এটা কি দেখতে পাবো, আমরা ক্রিটিসিজম দেখতে পাবো এই রকমই কতগুলো সমালোচনা এর যারা করে থাকে তাদের নামগুলো আগে এখানে ভালো করে লিখে নাও, তাদের নামগুলো খুব গুরুত্বপূর্ণ, কতগুলো নাম এখানে রয়েছে। কারা কারা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ নামের মধ্যে, যেমন হচ্ছে জোসেফ ক্যারেন্স। জোসেফ ক্যারেন্স, জোসেফ ক্যারেন্স এটাকে সমালোচনা করেছেন। জোসেফ ক্যারেন্স সমালোচনা করেছেন, আর সমালোচনা করেছেন কি ডি মিলার, বা নামটা বিখ্যাত খুব, ডি মিলার। এই দুজনের নামটা আমরা খুব মানে গুরুত্ব সহকারে আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমরা দেখব। এখানে কি বলছে, এখানে বলছে এদের বক্তব্য হচ্ছে বেসিক্যালি এটাই, যেমন ডি মিলারের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে, ডি মিলারের একটা আইডিয়া তিনি দিয়েছিলেন, সেই আইডিয়াটা হচ্ছে এখানে মাথায় রাখো। ডি মিলারের একটা বেসিক আইডিয়া হচ্ছে এখানে মাথায় রাখো। তিনি বলেছিলেন, একটি টার্মিনোলজি দিয়েছিলেন, পলিটিক্স অফ রেকগনিশনস। রেকগনিশন, NITION, পলিটিক্স অফ রেকগনিশনসের একটা আইডিয়া দিয়েছিলেন, এবং আইডিয়াটিকে তিনি বেসিক্যালি লিবারালিজমের যে আইডিয়া, যে ইউনিভার্সালিজমের যে আইডিয়া, সেটাকে ক্রিটিসাইজ করেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অর্থাৎ আইডেন্টিটি পলিটিক্স যেটাকে বলা হয়, যে স্বীকৃতির রাজনীতি যখন এখানে তুমি করবে তখন আদতে কি হবে, বাস্তবের মাটিতে এটাও এক প্রকার সত্য যে এখানে তুমি গ্লোবাল পিস নিয়ে আসতে পারবে না। তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা থিওরি তৈরি করতে হবে, তোমাকে প্রত্যেকটা গ্রুপগুলোকে আলাদা আলাদাভাবে ট্রিট করতে হবে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে ক্ষমতায়ন দিতে হবে। প্রত্যেকে আলাদা আলাদাভাবে যখন ক্ষমতায়ন দিতে যাবে তখন এটার একেবারেই মানে এটার একটা শেষ বলে কিছু নেই। এটা যে কত রকমের টুকরো হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। তো এই রাজনীতি, স্বীকৃতির রাজনীতি যখন করা হবে তখন স্বীকৃতির রাজনীতির মধ্য দিয়ে আলটিমেটলি কী করা হবে, আরও হয়তো কমিউনিটারিয়ানদের আইডিয়া মতে হয়তো সেখানে হয়তো সেটা কি করছে না, আলাদা আলাদা আইডেন্টিটিসগুলোকে স্বীকৃতির মধ্য দিয়ে হয়তো পূর্ণ নাগরিকতার কনসেপ্টটা হয়তো ডেভেলপ করছে তাদের মতো করে। ইটস ওকে, ফাইন, হ্যাঁ এটা ঠিকই কথা, কিন্তু বাস্তবের মাটিতে এটাও বিপরীত দিকে ভাবতে হবে যে যত বেশি তুমি এই স্বীকৃতির রাজনীতি করবে, যেটাকে বলি আমরা এখনকার দিনে ন্যাশনাল পলিটিক্স আমরা এটাকে বলি আইডেন্টিটি পলিটিক্স। তো এই আইডেন্টিটি পলিটিক্সের তাস যত তুমি খেলবে তত বিপরীতে কি হবে, টুকরো টুকরো হয়ে যাবে, তত বেশি বিভিন্ন গ্রুপসগুলো বেরিয়ে আসবে, এবং সেই গ্রুপসগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশনস করাটা মানে করতে তুমি পারবে না। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কোঅর্ডিনেট অ্যামং অল দিস গ্রুপ, অর্থাৎ কোঅর্ডিনেশনস উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড কোঅর্ডিনেশনস যদি না থাকে, যদি এখানে একটা ইউনিটারি মডেল যদি এখানে যদি প্র্যাকটিস না হয়, তাহলে এটাও একটা বাস্তব সত্য কথা যে বিভিন্ন ইন্টারেস্টগুলোর মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশনস কিন্তু ঘটবে। তো বিভিন্ন ইন্টারেস্টগুলোর মধ্যে যখন কন্ট্রাডিকশনস ঘটবে তখন এটাও কিন্তু একটা বাস্তব সত্য হয়ে উঠবে যে সিটিজেনশিপ আসলে অন্যদিকে আবার কি করে উঠবে, এই ধরনের সিটিজেনশিপের আইডিয়া অন্যদিকে আমরা দেখতে পাবো কি, যে একটা বড় রকমের দ্বন্দ্বের জায়গা তৈরি করবে, একটা যুদ্ধের পরিস্থিতি হয়তো তৈরি করবে, একটা কন্ট্রাস্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করবে, যে একটা স্বার্থের দ্বন্দ্বের জায়গা তৈরি করবে, এবং এটা আরও বিশৃঙ্খলতার দিকে সিস্টেমটাকে নিয়ে যাবে। তো এদেরও অভিযোগটা হচ্ছে আবার এদেরকে নিয়ে তাই। তাহলে এই ধরনের অভিযোগগুলো এখানে কিন্তু আমরা এখানে ইগনোর করতে পারি না। জোসেফ ক্রেন্স যে বিষয়টির উপর ফোকাস করেছিলেন সেটি হচ্ছে বেসিক্যালি যে তিনি বিভিন্ন ইনস্টিটিউশনসগুলোর কথা বলছিলেন, যে এটাকে এই ধরে নাও এই ডিফারেন্ট ইনস্টিটিউশনসগুলোকে যখন এখানে ভ্যালুস দেওয়া হবে তখন আলটিমেটলি কী হবে না, ওই গ্রুপগুলোর রিপ্রেজেন্টেশনস করবে ইনস্টিটিউশনসগুলো। তাহলে ইনস্টিটিউশনসগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের একটা কি দেখা যাবে, একটা দ্বন্দ্ব দেখা যাবে, তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের পারস্পরিকতা বা ইন্টারডিপেন্ডেন্স গড়ে উঠবে না, বরং তাদের মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি উঠবে। তো ইনি ইনস্টিটিউশনসটার দিকে ফোকাস করেছিলেন, আর ডি মিলার পলিটিক্স অফ রেকগনিশনসের দিকে ফোকাস করেছিলেন, গ্রুপসগুলোর কথা বলেছিলেন যে এইরকমভাবে আলটিমেটলি কী হবে, নাগরিকতার কনসেপ্টে পূর্ণতা লাভ করলেও কিন্তু সেটা একটা ছোট ছোট স্বার্থে বিভক্ত হয়ে পড়বে, এবং আলটিমেটলি সিটিজেনশিপ বলে আর কিছু থাকবে না, মানে একটা শান্তিপূর্ণ অবস্থা, সিটিজেনশিপ বলবো না, শান্তিপূর্ণ অবস্থা বলে আর বাস্তবের মাটিতে কিছু থাকবে না।
তো এই অভিযোগগুলোও কিন্তু আমরা শুনতে পাই। তো এটা একটা বিষয়, এগুলো ভালো করে মনে রেখো। বোঝা গেছে এতটা? জলদি হাত তোলো, যারা বুঝতে পেরেছো হাত তোলো, জলদি, দেরি করবে না। যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো জলদি হাত তোলো। একজনই বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পারোনি? স্যার জোসেফটা একবার বলে দেবেন? জোসেফ কার্নেস ইনস্টিটিউশনের কথা বলেছে, অর্থাৎ ছোটো ছোটো গ্রুপগুলোর কী হবে, বা কমিউনিটির নিজেদের একটা ইনস্টিটিউশন থাকবে, অবশ্যই থাকবে। তাদের নিজেদের মতো করে তারা পলিটিক্যাল পার্টি ফর্ম করবে, নিজেদের মতো করে সেই পলিটিক্যাল পার্টিসগুলো তাদের নিজেদের দাবি দাওয়াগুলোকে পূরণ করার জন্য সেখানে হয়তো তারা বলবে যে আমরা না একটা আলাদা রাজ্য চাই, সে আলাদা রাজ্যে আলাদা রকমভাবে সেখানে তাদের নীতি তৈরি হবে। সেই নীতিগুলো অন্য রাজ্যের নীতির সঙ্গে কন্ট্রাডিকশনে চলে আসবে, কোঅর্ডিনেশনের জায়গাটা কমে যাবে। মহিলাগুলো এত কথা বলে দরজার সামনে এসে লোকের। তাহলে এগুলো আমরা কিন্তু দেখতে পাবো, বুঝতে পারছো সোহিনী? আর মিলার যেটা বললো, উনি তো বললেন যে মানে উনি বললেন যে পলিটিক্যাল রেকগনাইজ বলতে গেলে উনি গ্রুপ ওয়াইজও বলেননি, মানে বলছেন যে মানে যদি ইন্ডিভিজুয়াল দিতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে, বেসিক্যালি সমস্যার কথাটা তুলে ধরতে চেয়েছেন। হ্যাঁ, তিনি সমালোচনা করে বলেছিলেন যে পলিটিক্স অফ রিকগনিশনসের এই যে রাজনীতিটা যেটা হচ্ছে কমিউনিটারিয়ানসের মধ্য দিয়ে, আলটিমেটলি সেটা কিন্তু আরও সমস্যা জায়গা তৈরি করবে। তো ওই অর্থেই তিনি মানে সমস্যা তুলে ধরেছেন, কিন্তু এটার বিপরীতে নিজের কোনো ধারণা সেরকম তুলে দেন মানে না, তিনি তো একজন লিবারেল থিঙ্কার্স। তিনি বলার চেষ্টা করেছেন যে ওই লিবারালিজমটাই সঠিক রাস্তা, বা ওই ইউনিভার্সালিজম বা রাইটস বেসড যে সিস্টেমটা সেটাই ভালো। এখানে ওই কমিউনিটি বেসড ব্যক্তি কেন্দ্রিক বা ওই স্বীকৃতি কেন্দ্রিক, কমিউনিটির স্বীকৃতি কেন্দ্রিক যে রাজনীতি সেটা ভালো নয়, বরং রাইটস বেসড যে রাজনীতি, অধিকার কেন্দ্রিক যে রাজনীতি সেটাই বরং অনেক ভালো। ওটার দিকে তিনি জোর দিয়েছেন। বোঝা গেছে? তাহলে বাকিরা বুঝতে পারোনি, তাই তো? হাত তুললে না কেউ? ঠিক আছে, তাহলে কোথায় অসুবিধা হয়েছে বলো, কোথায় বুঝতে পারোনি বলো। ওকে, কিছু বলছো না যখন, আর বলার কিছু নেই, চুপচাপ থাকলে তো নীরব দর্শকের ভূমিকা পালন করতে মুশকিল। তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসো আমাদের জেন্ডার্ড সিটিজেনশিপের আইডিয়াটিতে। জেন্ডার্ড সিটিজেনশিপের আইডিয়াটিতে চলে আসো, কি বলছে? আমার একটা কথা বলার ছিল, মানে এই পলিটিক্স অফ রেকগনিশনের ধারণাটা মেইনলি কমিউনিটেরিয়ানসটা দিয়েছে, যে প্রত্যেকটা গ্রুপ কমিউনিটিকে রেকগনাইজ করতে হবে সেপারেটলি, সেটাকে ক্রিটিসাইজ করছেন ডি মিলার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সমালোচনা করে তিনি এই শব্দটি, সমালোচনা সূচক অর্থে এই শব্দটি ব্যবহার করেছেন। যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, পলিটিক্স অফ রেকগনিশনস হচ্ছে। তো কমিউনিটিগুলো পলিটিক্স অফ রেকগনিশনসে তাস খেলছে, সেটা আলটিমেটলি ক্ষতি করছে সিস্টেমটার। হ্যাঁ, ওটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবার চলে আসো জেন্ডার সিটিজেনশিপের আইডিয়াটিতে। জেন্ডার সিটিজেনশিপের আইডিয়াটি কি? জেন্ডার সিটিজেনশিপের আইডিয়াটা হচ্ছে যে নাগরিকতা হচ্ছে কি, নাগরিক, এদের বক্তব্যটা হচ্ছে যে নাগরিক মানে এগুলো সবই তোমরা জানো, আমি শুধু তোমাদের রিকল করিয়ে দিলেই হবে একটুখানি। এবং কতগুলো থিঙ্কার্সের নামও এখানে আমি বলে দেবো সিটিজেনশিপের পার্সপেক্টিভ থেকে, যারা হচ্ছে এই ফেমিনিস্ট একটা আইডিয়া দিয়েছেন। তো ফেমিনিস্ট সিটিজেনশিপের আইডিয়া যারা দিয়েছেন, আগে নামগুলো লিখে নাও। নামগুলো যারা দিয়েছেন তারা হচ্ছে ক্যারল প্যাটম্যানের নাম লিখে নাও। ক্যারল, CROLE, পেটম্যান, PATEMAN। ক্যারল পেটম্যানের নামটা আগে লিখে নাও তোমরা। তারপরে আছে কে? তারপরে আছে এখানে চাঁতাল মুফে। চাঁতাল মুফের নামটা মনে পড়ছে কেন বলো দেখি, গুরুত্বপূর্ণ। কি চাঁতাল মুফের নাম কেন গুরুত্বপূর্ণ? কি আইডিয়া দিয়েছিলেন তিনি? কোন থিওরির সাথে জড়িত চাঁতাল মুফে? কোন আইডিয়া দিয়েছিলেন বলো? ব্যাস, ভুলে গেছো। পোস্ট মার্কসিজম পড়েছো? আমি তো পড়াইনি এখনো, তোমরা নিজেরা পড়েছো? না না স্যার, আমি পড়িনি। চাঁতাল মুফে অ্যান্ড আর্নেস্টো লাকলাউ, এরা হচ্ছে পোস্ট মডার্ন থিঙ্কার্স, প্রমিনেন্ট পোস্ট মডার্ন থিঙ্কার্স। এদের হাত ধরেই পোস্ট মার্কসিজমের আইডিয়াটা কিন্তু সমৃদ্ধি লাভ করলো। তো এটা তোমরা পাবে, তখন যখন পড়াবো তখন তোমরা এগুলো পাবে, ঠিক আছে?
তারপরে আছে প্রোখোনিক, PROKHOVNIK, প্রোখোনিক আছে। ক্যারল গিলিগ্যান আছে, COROL, করল গিনিগ্যান, GILLIGAN, ক্যারল গিলিগ্যান আছে। আর হচ্ছে এলস্টেইন আছে, JENSELSHTAIN। তারপরে আছে সারা রুডিক, RUDDICK। আর হচ্ছে রাথলিস্টার আছে, RUTHLISTER, রাথলিস্টার আছে। তো এরা হচ্ছে বিশেষ করে নারীবাদী চিন্তাবিদ, ঠিক আছে? এরা হচ্ছে নারীবাদী চিন্তাবিদ, এগুলো ভালো করে মনে রেখো। এরা হচ্ছে নারীবাদী চিন্তাবিদ, এরা হচ্ছে সিটিজেনশিপের পার্সপেক্টিভটাকে ফেমিনিস্ট ডিসকোর্সে সিটিজেনশিপের ইস্যুসটাকে তারা কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে? এদের বক্তব্যটা কি? এদের বক্তব্যটা হচ্ছে এটাই যে যেভাবে এই বিদ্যমান থিওরিজগুলো, বিশেষ করে সিটিজেনশিপের যে দুটো প্রমিনেন্ট থিওরিজ, একটা হচ্ছে সিভিল রিপাবলিকান থিওরি, যেটা ডিরেক্ট ডেমোক্রেসির কথা বললো তোমরা প্রথম দিন যেটা পড়ালাম, প্রথম থিওরি। এবং সেকেন্ড যে থিওরি সেটা হচ্ছে লিবারাল থিওরি, যে দুটো প্রমিনেন্ট থিওরি। সেই দুটো প্রমিনেন্ট থিওরি আদিকাল থেকেই কি করে এসেছে না, নারীদেরকে তারা কিন্তু এখানে বঞ্চিত করে এসেছে। উদাহরণ কি পাবো আমরা? ডিরেক্ট ডেমোক্রেসির যখন প্রসঙ্গে আসছে, চলে আসো একেবারেই অ্যারিস্টটলের সময়কালে, বা সিভিক রিপাবলিকানের কনসেপ্ট যখন আসছে, চলে আসো অ্যারিস্টটলের সময়কালে। কি দেখেছি আমরা? অ্যারিস্টটলের সময়কালে আমরা দেখেছি যে অ্যারিস্টটল মহিলাদেরকে নাগরিকত্ব প্রদান করেননি। কেন করেননি? তার কারণ তিনি মনে করেছিলেন যে এরা স্বাধীন নয়, এরা এখনও সেই স্বাধীন চেতনাটা তাদের তৈরি হয়নি, এবং এরা স্বামীর অধীনে থাকতেই পছন্দ বোধ করে, এবং স্বামীর অধীনেই থাকা এদের উচিত বলে তিনি মনে করেছিলেন, এবং সেই কারণে তিনি তাদেরকে নাগরিকত্ব প্রদান করেননি। তাহলে ওই সময় আমরা দেখতে পাবো সিভিল রিপাবলিকানিজমের যে আইডিয়া, সেই আইডিয়ার মধ্যেও আমরা দেখতে পাবো কি যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু উঠে এসেছে। আমরা রুশোর সময়ও এইটাই দেখলাম। রুশোও যখন এখানে পপুলার সোভারেন্টির আইডিয়াকে ডেভেলপ করার চেষ্টা করলেন, যেটা অনেকটা ডিরেক্ট ডেমোক্রেসির আইডিয়াটিকেই বলতে পারো নির্দেশ করে, তো সেখানেও আমরা একই জিনিস দেখলাম যে রুশোও কিন্তু একই কথা বলেছেন, মহিলাদেরকে কিন্তু এখানে সেকেন্ড সিটিজেন হিসেবে কনসিডার করেছেন। এবং সেখানে সমস্ত এই থিওরিজগুলোতে তোমরা দেখতে পাবে যে প্রাইভেট স্ফেয়ার এবং পাবলিক স্ফেয়ারের কনসেপ্ট তৈরি করা হয়েছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট স্ফেয়ারের কনসেপ্ট তৈরি করা হয়েছে। তোমাদেরকে এগুলো রুশো পড়াতে গিয়ে, মেরিল-স্টোন ক্রাফট পড়াতে গিয়ে এগুলো বলেছিলাম যে পাবলিক এবং প্রাইভেট স্ফেয়ারের কথা বলেছে তারা। পাবলিক এবং প্রাইভেট স্ফেয়ারে আমরা কি দেখেছি না, পাবলিক স্ফেয়ারটা হচ্ছে সেই স্ফেয়ার যেখানে কি আছে, পলিটিক্যাল রাইটস আছে, যেখানে রাইট টু জব আছে, অর্থাৎ ইকোনমিক রাইটস আছে, যেখানে কি আছে, এখানে পলিটিক্যাল রাইটসের মধ্যে ডিসিশনস নেওয়ার পাওয়ার আছে। তো দীর্ঘদিন ধরে আমরা কি দেখেছি যে এই সমস্ত থিওরিজগুলো মহিলাদেরকে কি করেছে, এই মডার্ন সমস্ত থিওরিজ বলো বা অতীতেরও সমস্ত থিওরিজ বলো, অর্থাৎ মেনলি দুটো থিওরিকে তারা এখানে সিটিজেনশিপের দোষারোপটা করছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিভিল রিপাবলিকান, আর একটা হচ্ছে আমরা দেখতে পাবো যে সিভিক রিপাবলিকান, আর সেকেন্ড হচ্ছে লিবারাল থিওরি। তো এই দুটো থিওরিকে এদের সমালোচনাটা হচ্ছে এটাই যে এরা প্রত্যেকে কি করেছে, মহিলাদেরকে এখানে কিন্তু শোষিত বঞ্চিত করেছে। এবং এটা করেছে কিভাবে করেছে, এখানে পাবলিক এবং প্রাইভেট নামক এখানে দুটো স্ফেয়ার আলাদা তারা তৈরি করেছে। এবং পাবলিক স্ফেয়ারটাকে তারা এখানে পলিটিক্যাল স্ফেয়ার হিসেবে দেখেছে, যেটা মেরিল-স্টোন ক্রাফট পড়তে গিয়েও এগুলো তোমাদের পড়িয়েছি, যে পাবলিক স্ফেয়ারটাকে এখানে পলিটিক্যাল স্ফেয়ার হিসেবে দেখেছে, যেখানে কি হয় না, যেখানে তুমি অংশগ্রহণ করতে পারবে, যেখানে তুমি ভোট দিতে পারবে, ভোটে দাঁড়াতে পারবে, এগুলো তুমি পাবে। কিন্তু প্রাইভেট স্ফেয়ার সেটা হচ্ছে একেবারেই বাড়ির স্ফেয়ার, অর্থাৎ পরিবারের মধ্যেকার যে অবস্থা, যে সেখানে কি করা হয়েছে, ওটাকে প্রাইভেট হিসেবে কনসিডার করা হয়েছে, এবং সেখানে রাজনীতিকে সেখানে প্রবেশ করানো উচিত নয় বলে তারা স্বীকার করেছে। এবং মহিলাদেরকে তারা কি করেছে না, তারা এইভাবে স্বীকৃতি দিয়েছে যে মহিলাদের কি আছে, তাদের ইন্টেলেকচুয়ালস পাওয়ারটা কম আছে, তাদের রিজনিং পাওয়ারটা কম আছে, এবং বেটার হচ্ছে এটাই যে সমাজের ভালোর জন্য যেটা করতে হবে বা তাদের নিজেদের ভালোর জন্য কি করতে হবে, তাদেরকে প্রাইভেটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, অর্থাৎ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।
রুশোকে বলতে শুনেছি আমরা, সেখানে কি বললেন তিনি, যে পুরুষদের জন্য আলাদা শিক্ষা আর মহিলাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই মহিলাদের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে আমরা কি দেখলাম, তাকে বলা হলো যে শুধুমাত্র সেই শিক্ষাগুলোই প্রদান করতে হবে যে শিক্ষাগুলোর মধ্য দিয়ে সে কি হতে পারবে, একজন ভালো স্ত্রী হতে পারবে, একজন ভালো স্ত্রী হতে পারবে, একজন ভালো মা হতে পারবে। তার বাইরে তার আর কোনো শিক্ষার প্রয়োজন নেই। তাহলে শুধুমাত্র এখানে যারা ওই ইকোনমিক অ্যাক্টিভিটিস করবে, যারা পাবলিক স্ফেয়ারে অংশগ্রহণ করবে, অর্থাৎ যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায়, যেখানে কাজ করে স্যালারি পাওয়া যায়, যেখানে ভোট দেওয়া হয়, যেখানে রাজনীতির বিষয়, সেই পাবলিক স্ফেয়ারে যারা প্রবেশ করবে যে পুরুষরা, সেই পুরুষদেরকে তৈরি করার দায়িত্বটা তিনি কাদের হাতে দিয়েছিলেন, মহিলাদের কাঁধে দিয়েছিলেন। কিন্তু মহিলাদেরকে এর বাইরে তিনি বেরোতে দেননি, পরিবারের বাইরে তিনি বেরোতে দিলেন না, না তাদের রাজনৈতিক অধিকার দিলেন, না তাদের ইকোনমিক অধিকার দিলেন। তো এইরকমভাবে পাবলিক এবং প্রাইভেট স্পেয়ার তৈরি করার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে ডিভিশনস রেখাটি যেটি তৈরি করা হয়েছে, সেই ডিভিশনে আমরা দেখতে পাবো মহিলারা শোষিত বঞ্চিত হয়েছে, যে তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা নিজেদের মতো করে পলিসি তৈরি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা নিজেদের মতো করে ওয়েলফেয়ার করার মতো পলিসি থেকে তারা বঞ্চিত হয়েছে। কারণ পুরুষরা তো তাদের নিজেদের প্রবলেমটা বুঝবে না, মহিলাদের প্রবলেম পুরুষরা কি করে বুঝবে? সব কি সম্ভব? পুরুষরা কি করেই বুঝবে যে মেনস্ট্রুয়েশনের কি কতটা যে যন্ত্রণা? তারা কি করে বুঝবে যে একটা সন্তানকে জন্মধারণ করতে করার সময় কতটা অসুবিধার মধ্যে থাকতে হয়? কি করে তারা বুঝবে যে সমাজ যেভাবে মহিলাদেরকে মহিলা হিসেবে নিন্দা করে, সমালোচিত করে, বা তাকে গালমন্দ করে, তাকে ছোট হিসেবে সেখানে সেকেন্ড সিটিজেন হিসেবে কনসিডার করে? তো এগুলোর যন্ত্রণাটা তারা কি করে বুঝবে? কারণ তারা তো আঘাতটা তো তারাই করে, তো যারা আঘাত করে তারা মনে রাখে না, তারা ওর মূল্যটা বোঝে না, কিন্তু যারা আঘাতটা পায় তারা এর যন্ত্রণাটা ভালো করে বোঝে। তো পাবলিক স্পেয়ারে মহিলাদের পার্টিসিপেশনের কোনো জায়গা নেই, কিন্তু প্রাইভেট স্পেয়ারে মহিলাদের পার্টিসিপেশন আছে, কিন্তু সেখানে আবার না সেখানে ইকোনমিক সেখানে কোনো তোমার অপরচুনিটিস আছে, না তোমার পলিটিক্যাল কোনো অপরচুনিটিস আছে। তাহলে এই সমস্ত বিদ্যমান থিওরিজগুলো সিটিজেনশিপে কি করে এসেছে, না মহিলাদেরকে এইরকমভাবে বঞ্চিত করে এসেছে। তো আমরা দেখতে পাবো এখানে এই যে টি.এইচ. মার্শালের নামটিই আমরা এখানে পড়ছি, যে টি.এইচ. মার্শাল নিজে একজন লিবারেল, বাট তিনি খানিকটা জন স্টুয়ার্ট মিলের মতো ছিলেন। এই সিটিজেনশিপের পার্সপেক্টিভে তিনি জন স্টুয়ার্ট মিলের মতো এখানে কনসিডার হয়েছেন। কীরকম? যেমন জন স্টুয়ার্ট মিল নিজে লিবারেল ছিলেন, আমরা তো লিবারেল থিওরিকে গালমন্দ করছি যে তারা মহিলাদেরকে স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, কিন্তু জন স্টুয়ার্ট মিলকে আমরা লিবারেল বললেও এই মহিলাদের স্বাধীনতার প্রসঙ্গে, মহিলাদের এম্পাওয়ারমেন্টের প্রসঙ্গে, ইম্যানসিপেশনের প্রসঙ্গে, পলিটিক্যাল রাইটসের প্রসঙ্গে, এডুকেশনের প্রসঙ্গে আমরা তাকে সেই ক্যাটাগরিতে ফেলি না। কেন? তার কারণ তিনি আলাদাভাবে মহিলাদের নিয়ে তিনি কতগুলো কথা বলেছেন, তাদের ইম্যানসিপেশনের পক্ষে কথা বলেছেন, তাদের লিবার্টির পক্ষে কথা বলেছেন, তাদের এম্পাওয়ারমেন্টের পক্ষে কথা বলেছেন। অন সাবজুগেশনস অফ উইমেন লিখেছেন, অন লিবার্টি সাবজুগেশনস অফ উইমেন লিখেছেন, অন লিবার্টি লিখেছেন, এই বইগুলো লিখেছেন যেখানে তিনি মহিলাদের পক্ষে খুব ভালো কথা বলেছেন। অর্থাৎ তাদেরকেও কিন্তু ইকুয়াল সিটিজেন হিসেবে কনসিডার করা দরকার, ইকুয়ালিটির পার্সপেক্টিভ তাদের উপরেও কিন্তু অ্যাপ্লাই হওয়া দরকার, সেই কথাগুলো বলেছেন। সিটিজেনশিপের প্রসঙ্গে আমরা দেখতে পাবো ঠিক একই জিনিসটা প্রয়োগ হয়, যে এখানে আমরা দেখতে পাবো কি, যে লিবারালিজমসকে আমরা এখানে গালমন্দ করছি, সেই লিবারালিজমসের প্রসঙ্গে আবার আমরা কিন্তু আবার সব ক্ষেত্রে আমরা এই টি.এইচ. মার্শালকে ফেলতে পারবো না, যিনি হয়তো রাইটস বেস আইডিওলজিগুলো দিয়েছেন, বাট যখন ফেমিনিস্ট পার্সপেক্টিভ যখন আসবে তখন কিন্তু আমরা এই টি.এইচ. মার্শালকেও সেখানে কিন্তু ইনকর্পোরেট করতে বাধ্য হব। কি কারণে আমরা এখানে ইনকর্পোরেট করতে বাধ্য হচ্ছি? টি.এইচ. মার্শালকে ইনকর্পোরেট করতে বাধ্য হচ্ছি তার কারণ টি.এইচ. মার্শাল এখানে কি বলেছেন, টি.এইচ. মার্শাল যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে এগুলোই, যে তিনি ওই সাফ্রিগেট যে মুভমেন্টটা সেই সময় হয়েছিল, অর্থাৎ মহিলাদের স্বাধীনতাকামী যে আন্দোলনটা 19th সেঞ্চুরিতে ইউরোপে যেটা হয়েছে, ব্রিটেনে যেটা হয়েছিল, তো সেই আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি চেয়েছিলেন মহিলাদের উন্নতি হোক, তারাও ইকুয়াল সিটিজেনশিপ পাক, তারাও রাইটস বেস সিটিজেনশিপ পাক, অর্থাৎ র্যাশনালি তাদেরকেও হিউম্যান বিং হিসেবে তিনি ট্রিট করেছিলেন এবং বলেছিলেন যে এদেরও পলিটিক্যাল রাইটস, এদেরও ভোট দেওয়ার, এদেরও ভোটের অধিকার থাকা উচিত, এরাও ভোটে দাঁড়ানোর অধিকার থাকা উচিত, তাদের নিজেদের মতামত জ্ঞাপন করার অধিকার থাকা উচিত, এবং প্যারালালি তিনি বলেছিলেন কি তাদের অর্থনৈতিক অধিকারটাও তাদের থাকা উচিত, এবং শুধু তাই নয় তাদের সোশ্যাল রাইটসটাও থাকা উচিত। 3টে রাইটসের মধ্যে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন সোশ্যাল রাইটসটাকে,
দুটো রাইটসের ঊর্ধ্বেও, কারণ এই দুটো যতক্ষণ না ফুলফিল হচ্ছে, মানে এই সোশ্যাল রাইটস সে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ সে পলিটিক্যাল রাইটসও এনজয় করতে পারবে না, তার মতে সে সেখানে সিভিল রাইটসও এনজয় করতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি টি.এইচ. মার্শাল তার যে সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটা যে 1950-তে যেটা প্রকাশিত হলো, সেখানে তিনি কিন্তু মহিলাদের পক্ষে তিনি কিন্তু বেশ জোরালো কিন্তু যুক্তি দিয়েছেন এবং সেই আন্দোলনের সঙ্গে তিনি কিন্তু নিজেকে ইনকর্পোরেট করেছেন। কি বলেছেন সেগুলো আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের বলবো, এই কোয়েশ্চেন্সেই সেখানে এগুলোর এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি, পয়েন্ট ধরে ধরে বলবো, একটু বুঝতে সুবিধা হবে। তো এইরকমভাবে আমরা কি দেখতে পাবো, এইরকমভাবে আমরা দেখতে পাবো যে থিওরিজগুলো আছে, যে বিদ্যমান যে থিওরিজগুলো আছে, সেই থিওরিজগুলোকে আমরা এখানে এক সেকেন্ড, তাহলে সেই থিওরিজগুলোকে আমরা এখানে কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এই ফেমিনিস্ট ডিসকোর্স থেকে কিন্তু সমালোচনা করা হয় যে এদেরকে নাগরিক হিসেবে কনসিডারই করা হয়নি, এবং এক ধরনের কি করা হয়েছে, পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে নাগরিকতার এই ধারণাগুলিকে তৈরি করা হয়েছে। এবং এই সমস্ত থিওরিজগুলো সিভিল রিপাবলিকান যে থিওরি সিটিজেনশিপের এবং লিবারাল যে থিওরি, এই থিওরির প্রতি এদের অভিযোগটা হচ্ছে এটাই যে এরা একেবারে পুরুষতান্ত্রিকতাকে পোষণ করে, মাতৃকেন্দ্রিক এখানে ব্যবস্থা নেই, মাতৃকেন্দ্রিক এখানে কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেই। তো স্বাভাবিকভাবে এরা এখানে বলার চেষ্টা করে কি এই সমস্ত থিঙ্কার্সদের অনেক এখানে ভ্যারিয়েশনস অবশ্যই আছে, তোমরা জানো যে অনেক ব্ল্যাক আছে, ওয়েস্টার্ন আছে, আফ্রিকান আছে, র্যাডিক্যাল আছে, অনেক রকমেরই এখানে ভ্যারিয়েশনস অবশ্যই আছে, বাট তারপরেও সমস্ত থিওরির একটাই বক্তব্য হচ্ছে যে এরা কিন্তু এই বিদ্যমান যে থিওরিজগুলো আছে, ডমিনেন্ট থিওরিজ যেগুলোকে বলা হচ্ছে, সেই থিওরিজ অফ সিটিজেনশিপগুলো আলটিমেটলি কী করেছে না, মহিলাদেরকে শোষিত করেছে, বঞ্চিত করেছে এবং তাদেরকে নাগরিক হিসেবে কনসিডারই করেনি। কিন্তু এটা ঠিক নয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি যে উইমেন ফ্রেন্ডলি সিটিজেনশিপের কথা বলেছে, যেমন রাথ লিস্টার তার বিখ্যাত একটা বই, সেই বইটার নামটা এখানে লিখে নাও, সিটিজেনশিপ ফেমিনিস্ট পার্সপেক্টিভ 1997, সিটিজেনশিপ ফেমিনিস্ট পার্সপেক্টিভ 1977-এ তিনি একটা বই লিখেছিলেন। এই বইটাতে আমরা দেখতে পাবো কি তিনি এই বইটাতে একটা উইমেন ফ্রেন্ডলি সিটিজেনশিপের কথা বলেছেন। উইমেন ফ্রেন্ডলি সিটিজেনশিপের কথা তিনি বলেছেন যে মহিলা কেন্দ্রিক একটা কি করতে হবে, সিটিজেনশিপের আইডিয়া কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলোর দিকেই আমরা কিন্তু জোরালো তাদের যুক্তিটা দেখতে পাবো। এদের অভিযোগটা হচ্ছে বেসিক্যালি এটাই। তো এগুলোই এখানে আলোচিত হয়েছে এবং বিশেষ চর্চা এটা নিয়েও হয় না, তাই আমি গভীরে যাচ্ছি না। এবং আমরা ফেমিনিজম আলাদা করেই পড়েছি, তো বেসিক আইডিয়াটা তোমাদের আছে যে কিভাবে মহিলাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলো, আইডিয়াগুলো যেগুলো আমি তোমাদের 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পড়িয়েছি, সেগুলোকে এখানে জুড়ে দাও, দেখবে বেসিক আইডিয়াটা বেরিয়ে আসবে। এবং এরা বারে বারে বলার চেষ্টা করে যে সিটিজেনশিপ হওয়ার জন্য যেমন একটা ডিসকোর্স থেকে এক এক রকমের কথা বলা হয়েছে। তোমরা জানো যে সোশ্যালিস্ট পার্সপেক্টিভ যেটা আছে ফেমিনিজমের, তারা বলেছে যে না, মহিলাদের কি করতে হবে, যে মহিলাদেরকে এখানে বিভিন্ন ধরনের তাদের ইকোনমিক অপরচুনিটিসগুলোকে ওপেন করতে হবে, প্লাস যে প্রাইভেট যে স্ফেয়ার আছে, শুধু পাবলিক স্ফেয়ারটাকে ওপেন করে দিলে হবে না। লিবারেলসরা যেমন পরবর্তীকালে কি পাবলিক স্ফেয়ারটাকে ওপেন করে দিল, যে তারা মহিলারা বাইরে এসে জব করতে পারবে, তারা রাজনৈতিক ভোটাধিকার পেল, মানে এই আন্দোলনের মধ্য দিয়ে, সাপ্লিগেট মুভমেন্ট যেটা হলো, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো তারা তাদের রাজনৈতিক অধিকার পেল। কিন্তু সোশ্যালিস্টরা আবার সেটাকে ক্রিটিসাইজ করে বলছে, এগুলো পড়িয়েছিলাম তোমাদের আমি, লিবারাল থট, সোশ্যাল থট, এগুলো পড়িয়েছিলাম ফেমিনিজমের। তো সেখানে বলেছিলাম যে মহিলাদের সোশ্যালিস্ট যে ফেমিনিস্ট যারা আছে তাদের আবার অভিযোগটা হচ্ছে এটাই যে এতে করে কিন্তু লিবারালাইজেশন তাদেরকে আরও বেশি করে শোষণ করছে। প্রাইভেট স্পেয়ারটা তারা হয়তো চাইছিল মহিলারা, এটা ঠিক, এটা ওপেন করে দেওয়া হলো, এটাও হয়তো তাদের জন্য ভালো নিশ্চিত করবে, তাদের মনে হতেই পারে। কিন্তু যদি একটু তলিয়ে দেখা হয়, একটু গভীরে গিয়ে যদি দেখা হয়, একটু যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে দেখা যাবে যে এতে করে মহিলাদের শোষণের মাত্রাটা আরও বৃদ্ধি পেয়েছে। তা লিবারেলসরা তাদেরকে আরও বেশি করে শোষিত করছে। সিটিজেনশিপ দিয়েছে একদিকে, কিন্তু শোষণটা তাদের কমায়নি। তো ফলে সে সিটিজেনশিপ পাওয়ার পরেও সে তার নিজের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো থেকে বঞ্চিত হবে।
তো বার্ডেনটা আরও বেশি হয়ে গেল, এই কথাটা তারা বলেছিল। কি কোন অর্থে বলেছিল? তারা বলেছিল যে তুমি পাবলিক স্ফেয়ারে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিয়েছো, অর্থাৎ চাকরিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছো, রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছো, ওকে, বাট তুমি তো প্রাইভেট স্ফেয়ারটাকে তো তুমি সেখানে কমিয়ে দাওনি। তো ফলে কি হচ্ছে যে মহিলারা আগেকার দিনে শুধু বাড়িতে কাজ করতো, বাইরে কাজ করার সুযোগ পেত না। এখন তারা হয়তো হ্যাঁ বাড়ির বাইরেও কাজ করার সুযোগ পাচ্ছে, এটা হয়তো ঠিক, কিন্তু বাড়ির কাজটা যেহেতু তার আর কমছে না, ফলে কি হচ্ছে পুরুষের সঙ্গে যেহেতু ভাগাভাগি হচ্ছে না, পুরুষদেরকেই মহিলাদেরকেই ওই কাজটা করতে হচ্ছে। ফলে দেখা যাবে যে মহিলা যে হয়তো বাড়ির বাইরে এসে কাজ করার সুযোগ পেয়েছে, সে কি হচ্ছে বাড়ির বাইরে হয়তো চাকুরি করে এসে যখন বিকেলবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে, তখন গিয়ে তাকে নিজেকে রান্না বান্না থেকে শুরু করে সংসার প্রতিপালনের কাজগুলো সমস্ত কিছু করতে হয়। তাহলে বার্ডেনটা তো বাড়েনি, এটা কমেনি, তাহলে তো বেড়ে গেছে। তাহলে সিটিজেনশিপের এখানে কি করা হয়েছে, ওভার বার্ডেন সিটিজেনশিপের একটা কনসেপ্ট এখানে কিন্তু এইরকমভাবে এমার্জ করছে, ওভার বার্ডেন সিটিজেনশিপ। তাহলে এটা কোন অর্থে ভালো সিটিজেনশিপ হলো? তো এই ধরনের বিভিন্ন ডিসকোর্স তোমরা পাবে, আমি সেগুলোর গভীরে যাচ্ছি না, এটা তো একটা বললাম। এরপরে র্যাডিক্যালসদের আইডিয়া আছে, এরপরে পোস্ট কলোনিয়ালসদের আছে, এরপরে এখানে আমাদের এনভায়রনমেন্টালস আছে বা ইকো ফেমিনিস্ট আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা আইডিয়া আছে। সেটাকে এটার সাথে জুড়ে দাও, তাহলেই দেখবে সিটিজেনশিপের আইডিয়াটা বেরিয়ে আসবে। কারণ এইগুলোর কারণে তারা পূর্ণ নাগরিকত্ব পাচ্ছে না। পরিবেশ কেন্দ্রিকটাও যদি বলো তাহলে কি হবে? পরিবেশ কেন্দ্রিক ওটাই বলবে যে পরিবেশের ক্ষতির মূলে তো পুরুষরা আছে, তাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে, তাদের ডিমান্ডস আছে, হাই ডিমান্ডস। তো ফলে তারা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করছে, তারা ইন্ডাস্ট্রি তৈরি করে প্রকৃতিকে ধ্বংস করছে। আলটিমেটলি তার যখন ভালনারেবল যখন ফেসটা বেরিয়ে আসছে, তখন সেটা মহিলাদেরকেই ফেস করতে হচ্ছে। আবার ক্ষতিকারক প্রভাবগুলো মহিলাদের উপরেই পড়ে। অর্থাৎ ইকোনমিক যখন এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স হয়, তখন তার সব থেকে ক্ষতিটা কিন্তু মহিলাদের হয়, শিশুদের হয়, বয়স্কদের হয়। তার ক্ষতিকারক দিকটা তাদের উপরেই পড়ছে। কিন্তু এদিকে এদের বক্তব্য হচ্ছে যে মহিলারা এত উচ্চাকাঙ্ক্ষী নয়, তারা একটা ছোট্ট মোটামুটি জীবনযাপন করতেই অভ্যস্ত, বা এরা এগুলো নিয়েই সুখী থাকে, হ্যাপি থাকে। এবং তাদের মধ্যে একটা যেহেতু ওই সমস্ত র্যাশনালিটিসগুলো আছে বা ইমোশনসগুলো আছে, যেটাকে হচ্ছে যে লালন পালন করার যেহেতু ক্ষমতা আছে, যেমন প্রকৃতি আমাদেরকে লালন পালন করে, সেরকম মহিলারা হচ্ছে এক ধরনের প্রকৃতি, যেটা আমাদের হিন্দু মাইথোলজিসগুলোতে যেমন স্বীকার করা হয়েছে যে তারা প্রকৃতির সঙ্গে তাদেরকে তুলনা করা হয়েছে, নেচারের সঙ্গে, যে তারা নার্চারিং পাওয়ার তাদের আছে। তারা একজন সন্তানকে যেভাবে মানুষ করতে পারে, বড় করে তুলতে পারে, একজন পিতা সেটা পারবে না। তো মা হওয়ার যে তার যে বিশেষত্বগুলো আছে, সেই বিশেষত্বগুলো কিন্তু প্রকৃতিকেও রক্ষা করার কাজে একই রকমভাবে কাজে আসে। তাহলে এই কনসেপ্টগুলো তাহলে আমরা লিঙ্ক করতে পারি একই রকমভাবে, যে এখানে যেহেতু প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, তো সেটাও এক প্রকার পুরুষতান্ত্রিক মানসিকতা। মহিলারা ফুল নাগরিকত্ব পাচ্ছে না কেন? তার কারণ ফুল নাগরিক কথার অর্থ কি? ফুল নাগরিক কথার অর্থ হচ্ছে যে ইকুয়ালিটি পাবে সে। কিন্তু পুরুষরা ডিজাস্টার হলে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, মহিলার তো পাচ্ছে না, তাহলে সে পূর্ণ নাগরিক হলো কি করে? সে তো সমান সুযোগ পাচ্ছে না পুরুষদের মতো। তাহলে এটাকেও আমরা এইভাবে লিঙ্ক করতে পারি। তো যতগুলো আইডিয়া এখন তোমরা এখানে ভাববে এইরকমভাবে, যেগুলো পড়িয়েছি আমি তোমাদের, সেগুলোকে এখানে লিঙ্ক করে দাও, দেখো পুরো আইডিয়াটা বেরিয়ে আসবে, সিটিজেনশিপের আইডিয়াটা ফেমিনিজমের বেরিয়ে আসবে। তাহলে এইরকমভাবে আমরা কি দেখতে পারি? আমরা কিন্তু এই ফেমিনিস্ট সিটিজেনশিপের আইডিয়াটা বা জেন্ডার্ড সিটিজেনশিপের আইডিয়াটা কিন্তু কনসিডার করতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো এখানে মাথায় রেখো, আর বিশেষ কিছু এখানে নেই, এটা দিয়েই আমি এখানে এটা শেষ করছি। এরপরে তোমাদের বলেছিলাম PYQsগুলো সলভ করতে, 12-13 জন বোধহয় দেখলাম তোমরা সলভ করেছো, আমি সেই আলোচনায় চলে আসছি। স্যার বলো। স্যার বলছি তাহলে PH মার্শালকে তো মানে ফেমিনিস্ট থিঙ্কার বলা যায় সিটিজেনশিপের কনসেপ্ট থেকে? হ্যাঁ নিশ্চিত, একদম কোনো সন্দেহ নেই। তুমি পাবে এক্ষুনি একটা কোয়েশ্চেন্স পাবে, দেখো এসে গেছে অলরেডি। এমনি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? নাজমুন নেশা ক্লিয়ার হয়েছে? নাজমুন নেশা নেই নাকি? দীপিকা নাথ? হ্যাঁ। আচ্ছা, আর সমৃতা ক্লিয়ার হয়েছে যতটা পড়ালাম? ওকে, আর সোহিনী পাজা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর দীপিকা দাস? হ্যাঁ স্যার ঠিক আছে। 14 জন সলভ করেছো। আর কে আছো? শোভন দেব? হ্যাঁ স্যার ঠিক আছে। আর কে আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, শ্রেয়া?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, শ্রেয়সীকে দেখছি না মাঝে মাঝে ডুম মারছে, কী ব্যাপার? অনেকেই নেই আজকের ক্লাসে, কী ব্যাপার, হাঁপিয়ে গেলে নাকি? এত সুন্দর আইডিয়া আলোচনা হচ্ছে, কোথায় পাবে এগুলো? হাজার হাজার টাকা ফেললেও এই ধরনের লেকচার পাবে না, মানে আমি এটা গর্ব করেই বলতে পারি, কারণ আমি তো দেখছি, আমি তো নিজের এগুলো আমার নিজেরই খিদে ছিল এগুলো, যে এই ধরনের একটা পড়াশোনা আমি শিখবো, মানে এই নলেজগুলো আমি চাই, খালি অবকাশ পাচ্ছিলাম না। তো এখন তোমাদের পড়াতে গিয়ে একটুখানি অবকাশ পাচ্ছি। তো এগুলো কোথায় পাবে? এগুলোর জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে, সেই লেভেলের টিচারের কাছে আসতে হবে যারা হয়তো এগুলো চর্চা করেন। বড় বড় সব থিঙ্কার্সদের জিজ্ঞেস করো গিয়ে সব কোনো ধারণাই তাদের মধ্যে নেই, জানেই না এইসব কী, খায় না মাথায় দেয়, জানেই না এগুলো। যাই হোক, ছোটো করছি না কাউকে, বাট আমি তোমাদের বলছি যে এগুলো অনেক মূল্যবান, এগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো বড় গবেষক হতে হেল্প করবে তোমাদের, কারণ এগুলো ডমিনেন্ট থিওরি সব। সেটা বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ না? দেখো এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং ডিফাইন্ড সিটিজেনশিপ অ্যাজ ফুল অ্যান্ড ইকুয়াল মেম্বারশিপ ইন পলিটিক্যাল কমিউনিটি। রাজনৈতিক সম্প্রদায়ে কে নাগরিকতাকে সম্পূর্ণ এবং সমান সদস্য হিসেবে কনসিডার করেছেন বা বিবেচনা করেছেন, ঠিক আছে, বা সংজ্ঞায়িত করেছেন? তো এখানে টি.এইচ. মার্শাল, চোখ বন্ধ করে এখানে লিখে দেবে টি.এইচ. মার্শাল, ঠিক আছে? কারণ প্রধান মানে এই সিটিজেনশিপের আলোচনাটি মানে 1950s আগে বিশেষভাবে উপেক্ষিত হয়েছে। 1950s পর এটা বিশেষ আলোচনায় এসেছে। টি.এইচ. মার্শাল যখন সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটি লিখছেন 1950-তে, তারপর থেকে এটা আলোচনায় এসেছে, এবং 3 ধরনের তিনি এখানে কিন্তু রাইটসের কথা বলেছিলেন। রাইটস বেসড সিটিজেনশিপের কথা বলেছিলেন, যেটা লিবারেল আইডিয়া ছিল, যেখানে মেল্টিং পটের কনসেপ্টগুলোকে ভ্যালুস দেওয়া হয়েছে, যে সবাইকে টেনে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে ফেলে দাও, মিক্স করে দাও, গুলিয়ে সবাই একই হয়ে যাবে। তো সবাই এটা দিয়ে কি করা যেতে পারে, একটা হয়তো সেখানে একটা ধরে নাও জুস তৈরি করা যেতে পারে, কাইন্ড অফ সেই ধরনের। তো মেল্টিং পটের কনসেপ্ট তিনি দিয়েছেন, মেল্ট করা হয়ে যেতে পারে, সেটা গলে যেতে পারে। তো এই ধরনের একটা আইডিয়া সেখানে আমরা দেখতে পাবো। তো যাই হোক, তিনি 3টে সিভিল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রাইটসের কথা বলেছেন, কিন্তু হাইলি প্রেফার করেছেন সোশ্যাল রাইটসটাকে, কারণ এই সোশ্যাল রাইটসের মধ্যে কি আছে, এডুকেশনস আছে, হেলথ আছে, ইকোনমিক সোশ্যাল কতগুলো ওয়েলফেয়ারিজমসের পলিসিস আছে। আনটিল অ্যান্ড আনলেস পিপল গেট দিস কাইন্ড অফ অপরচুনিটিস ইন দ্য সোসাইটি, হি অর শি উইল নট বিকাম আ সিটিজেন। ইকুয়াল অ্যান্ড বলা যেতে পারে কি, এখানে বলেছে যে ইকুয়াল অ্যান্ড ফুল সিটিজেন বা ফুল মেম্বার অফ দ্যাট সোসাইটি। তো এই কারণে আমরা দেখতে পাবো যে এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন। তিনি সিভিল রাইটসের এই কথাগুলো বলেছেন। সিভিল রাইটসের মধ্যে এখানে যে ব্যক্তির যে এগুলো একেবারে বিশেষ কতগুলো অধিকার, সাধারণ অধিকার, সেগুলো থাকা দরকার, বিশেষ না সাধারণ, সেগুলো হচ্ছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, রাইট টু প্রপার্টি, রাইট টু জাস্টিস, এগুলো তার সিভিল রাইটসের মধ্যে পড়ে। পলিটিক্যাল রাইটসের মধ্যে যেমন হচ্ছে ভোটিংয়ের রাইটসটাকে এখানে কনসিডার করা হয়েছে, রাইট টু ভোট, রাইট টু ইলেকশনস, এই সমস্ত বিষয়গুলো। আর সোশ্যাল রাইটসের মধ্যে আমরা এখানে দেখতে পাবো কি, সোশ্যাল রাইটসের মধ্যে এখানে আমরা দেখতে পাবো যেগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রিভেল করতে হেল্প করছে বা তার কতগুলো ওয়েলফেয়ার করছে, সেই সমস্ত বিষয়গুলো। তো সেখানে যেমন ইকোনমিক ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো 20th সেঞ্চুরিতে এই আইডিয়াটা তৈরি হয়েছে, এই আইডিয়াটা তৈরি হয়েছে 19th সেঞ্চুরিতে, আর এই সিভিল রাইটসের আইডিয়াটা তৈরি হয়েছে 18th সেঞ্চুরিতে। এই টাইম পিরিয়ডটাও ভালো করে দেখে নিও, কখন কোনটা ডেভেলপ হয়েছে, সিকোয়েন্সটাও জানতে চাইতে পারে। তো এখানে সোশ্যাল রাইটসের মধ্যে এডুকেশন, হেলথ এবং ইকোনমিক কতগুলো ওয়েলফেয়ারের কথা কিন্তু এখানে পরিষ্কার করে বলা হচ্ছে। তো এখানে টি.এইচ. মার্শাল সম্পর্কে দেখে নাও, তিনি একজন লিবারেল থিঙ্কার ছিলেন। তিনি সোশ্যাল লিবারালিজমের আইডিয়া দিয়েছেন বা সোশ্যাল সিটিজেনশিপের আইডিয়া বলতে পারো, এই আইডিয়াগুলো তিনি কিন্তু দিয়েছেন। সিভিল, পলিটিক্যাল এবং সোশ্যাল রাইটসের উপর তিনি জোর দিয়েছেন এবং তিনি সোশ্যাল লিবারালিজমের আইডিয়াটিকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তো এগুলো ভালো করে দেখে নিও। 2 নম্বরে চলে আসো। 2 নম্বর কি বলছে, দ্য অ্যাসোসিয়েশন অফ সিভিল সোসাইটি মে নিড টু বি রিফর্মড in the lights of principle of citizenship. Michael Walzer calls this view as, মাইকেল ওয়ালজারের নামটা তোমাদের আমি এর আগের দিন পড়াইনি, উল্লেখ করিনি। মাইকেল ওয়ালজারের নামটা শুনে নাও। তিনি এই টার্মিনোলজিটা দিয়েছিলেন যেটা বারবার পরীক্ষায় জানতে চাই, কমপ্লেক্স ইকুয়ালিটি। কমপ্লেক্স ইকুয়ালিটি বলতে কি বুঝিয়েছিলেন তিনি জটিল সাম্যের কথা বলেছিলেন। এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে তিনি এই টার্মিনোলজিটা ব্যবহার করেছিলেন, বাট সিটিজেনশিপের ক্ষেত্রেও এটাকে তিনি লিঙ্ক করেছেন। এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো যে এই একটা কমিউনিটির মধ্যে, অর্থাৎ তিনিও কমিউনিটারিয়ানদের মধ্যেই বিলং করে। তো
তো কমিউনিটির মধ্যে যে বিভিন্ন কমিউনিটিসগুলো আছে সেই কমিউনিটিসগুলোকে এখানে কি করা যেতে পারে, তাদের যে স্বীকৃতি সেই স্বীকৃতিগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবং সেখানে তিনি বলেছিলেন তাদের পলিটিক্স, এডুকেশন, ওয়ার্ক, লেজার্স এই সমস্ত বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার। এবং তিনি বলেছিলেন যে এখানে অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদের জন্য একটুখানি জটিল সাম্যের ব্যবস্থা করা যেতে পারে। জটিল সাম্য কি, যেটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশনস বলা হয়, যে যারা পিছিয়ে আছে তাদেরকে একটুখানি বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দাও, তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করে দাও, তাহলে সে এগিয়ে আসতে পারবে। তো এটাকেই বলেছিলেন কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট। তো এখানে আমরা দেখতে পাবো যে বহুত্ববাদের যে কনসেপ্টগুলো আছে, যে বহুত্ববাদ আছে, একটা সোসাইটির মধ্যে যে বিভিন্নতা আছে, বহুত্ববাদ আছে, ঠিক আছে। যেমন বহুত্ববাদের কনসেপ্টে যেমন মাল্টিপেলের কনসেপ্ট আছে, এবং সেগুলোর মধ্যে ওভারল্যাপিং কমিউনিটিস হতে পারে, অর্থাৎ বিভিন্ন কমিউনিটিসগুলো যে আছে তাদের যে বিভিন্নতা আছে, প্লুরালিটি আছে যা তাদের মধ্যে, যেটা সেগুলোকে কিন্তু এখানে স্বীকৃতি দিতে হবে এবং তারা একে অপরকে ওভারল্যাপ করতে পারে। অর্থাৎ একটা কমিউনিটির মধ্যেই দেখা যাবে কি একজন ব্যক্তির যে আইডিয়াটি মানে যে স্বীকৃতিটি সে পাচ্ছে, অন্য একটা কমিউনিটির মধ্যে দেখা যাবে অন্য একটা মানে কি বলবো এটাকে, মানে এইরকম ভাবে বোঝো যে একটা কমিউনিটির তার একটা আইডেন্টিটি অন্য একটা কমিউনিটির আইডেন্টিটির সঙ্গে ওভারল্যাপ করতে পারে। কীরকম ভাবে, মানে ধরে নাও আমার একটা আইডেন্টিটি আছে, কমিউনিটি বেসড আইডেন্টিটি। কি কমিউনিটি আমি একটা পার্টিকুলার রিলিজিয়ন থেকে বিলং করি, তাহলে আমার একটা আইডেন্টিটি আছে, আমার একটা রিলিজিয়নে আমার একটা পরিচয় আছে। আবার দেখো আমার একটা পরিচয় আছে, আমি আবার কিন্তু আরেকটা আমার আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি, এটা আমার একটা আইডেন্টিটি আছে। তাহলে এই দুটো আইডেন্টিটিতেই আমি কিন্তু বিলং করছি, তাহলে একটা আইডেন্টিটি আর একটা আইডেন্টিটির সঙ্গে ওভারল্যাপ করছে, মানে তো এইরকমভাবে আমরা কি দেখতে পাবো, মানে এখানে একটা কমপ্লেক্স একটা বলতে পারো জাল তৈরি হচ্ছে, কাইন্ড অফ বলতে পারো, ঠিক আছে, কমপ্লেক্স একটা জাল তৈরি হচ্ছে। তো এই জালের কনসেপ্টটিকে এখানে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো বলেছেন যে এটাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই, তো এগুলো করা যেতে পারে। তো এই সমস্ত কনসেপ্টগুলো তুলে ধরেছেন। মেম্বারশিপের তিনি কথা বলেছেন যে ফুল মেম্বারশিপটা এখানে দিতে হবে। তো এই কমিউনিটিসগুলোকে তিনি এখানে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, যে এগুলোর মধ্যে দিয়ে কী হতে পারে, কমিউনাল লাইফের কথা বলেছেন, দেখো পার্টিসিপেশন ইন কমিউনাল লাইফস। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়েও কী হতে পারে, যে সে একজন সদস্য হিসেবে উঠে আসতে পারে। পার্টিসিপেশনেরও কথা তিনি বলেছেন যে কমিউনিটির মধ্যে সে বিলং করছে, আবার সে পলিটিক্যাল লাইফও তার মধ্যে থেকে এনজয় করতে পারে। তো এইরকমভাবেও কিন্তু ডেমোক্রেসিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ডেমোক্রেসি কথার অর্থ নয় শুধুমাত্র এটা নয় যে শুধু ইন্ডিভিজুয়ালসকে গুরুত্ব দাও, ডেমোক্রেসির মধ্যে গ্রুপগুলোকেও ভ্যালুস দিয়ে সেখানে ডেমোক্রেসিকে শক্তিশালী করা যেতে পারে এবং করা উচিত। তো এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে। ক্রিটিক্যাল অ্যাসোসিয়েশনসের কথা বলতে কি বোঝানো হচ্ছে এখানে, মানে যে অ্যাসোসিয়েশনসগুলো তৈরি হচ্ছে সেই অ্যাসোসিয়েশনসগুলো, যেমন দেখবে স্টেটকেই আমরা শুধুমাত্র একটা অর্গানাইজেশনস ধরি যে যার দিকে আমরা সমস্ত কিছু এক্সপেক্ট করি যে সে আমাদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দেবে। কিন্তু বহুত্ববাদী থিঙ্কার্সরা কি বলে, আমরা পড়ে আসলাম সোভারেনিটির কনসেপ্টে, যে না বিভিন্ন আরও যে সমস্ত গ্রুপসগুলো আছে, ক্লাবসগুলো আছে, অর্গানাইজেশনস, অ্যাসোসিয়েশনস আছে, তাদের নিজেদের একটা রোল আছে সোসাইটিতে, মানুষ সেই রোলটাকে কিন্তু স্বীকৃতি দেয়। তো কাজেই তাদের যে কাঠামো আছে সেই কাঠামোটাও কিন্তু একটা বাস্তব সত্য। তো সেটার ভিত্তিতেও কিন্তু সিটিজেনশিপের আইডিয়াটা তৈরি হতে পারে, কি যে মানুষ শুধুমাত্র স্টেটের কাছ থেকে এক্সপেক্ট করে না, এদের কাছ থেকেও এক্সপেক্ট করে, এদের কাছ থেকেও পায়, এবং এদের কাছ থেকে পায় বলে একটা ওই অর্গানাইজেশনস ভিত্তিক তার একটা কিন্তু আইডেন্টিটি তৈরি হয়। তাহলে এইগুলোও কিন্তু এখানে কিন্তু গুরুত্ব পাবে। তো এইগুলোর কথা বলেছেন। ডেমোক্রেটিক এঙ্গেজমেন্টের কথা বলেছেন, যে মানুষ আরও বেশি করে পার্টিসিপেট করবে, ঠিক আছে। এগুলো প্লুরালিজম, ডাইভার্সিটির কথা এক্ষুনি বললাম। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের তিনি সমালোচনা করেছেন, যে একটা জায়গায় যদি পাওয়ার কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে মুশকিলটা হবে এটাই যে সেখানে ডাইভার্সিটিটা নষ্ট হবে, সেখানে হয়তো প্লুরালিটিগুলো নষ্ট হবে। তো ফলে কী হবে, ডাইভার্সিটিটাকে প্র্যাকটিস করেই এখানে কিন্তু সিটিজেনশিপটাকে প্র্যাকটিস করা যেতে পারে। তো অ্যাসোসিয়েশনসগুলো যে রোলসগুলো আছে সেই রোলসগুলোকে তিনি এখানে কিন্তু সমালোচনার সঙ্গে বা খুব গভীরভাবে আলোচনা কিন্তু এখানে করেছেন। তো এইগুলো আমরা কিন্তু পাবো। তো এখানে যেটাকে এনাকে ছেড়ে দিয়েছিলাম এনার এই আলোচনাটা ভালো করে দেখে নাও। বারবার এই টার্মিনোলজিটা পরীক্ষায় জানতে চাই যে কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট কে দিয়েছেন, ডান দিক বাঁ দিক মেলাতে দেয়, এটা ভালো করে মুখস্থ করে নাও। এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তে গেলেও এটা পাবে। তোমাদের তখন বলবো আরও থিওরিজগুলো আমার বাকি আছে, এখনও অনেকগুলো থিওরিজ, তো তখন যখন বলবো তখন এগুলো বুঝতে পারবে। তো কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট তিনি কিন্তু দিয়েছেন, মাথায় রেখো। এরপর চলে আসো আমাদের পরের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, হু সেজ ফ্যামিলি ইজ দ্য ক্র্যাডল অফ সিটিজেনশিপ। তো এটা ম্যাজিনি বলেছেন, ঠিক আছে, গসিপি ম্যাজিনি বলেছেন। কি এটা উচ্চারণটা নিজের মতো করে নাও, আমার একটু অসুবিধা হয়, বা আমাদের সবারই হবে কারণ বিদেশি নামে এগুলো। গসিপি ম্যাজিনি এটাকে বলছে, বা জিসেপে ম্যাজিনি। তো জসিপে ম্যাজিনি এই টার্মিনোলজিটা দিয়েছেন, বা এই স্টেটমেন্টে দিয়েছেন যে ফ্যামিলি ইজ দ্য ক্রেডল অফ সিটিজেনশিপ, অর্থাৎ পরিবারের মধ্যেই, ক্রেডল মানে যেখানে হচ্ছে কি হয়, যে লালিত পালিত হয়, যে বা যে কনসেপ্টটি যেটা তৈরি হয়,
তো নাগরিকতার যে ধারণাটি, সেই ধারণাটি প্রথম পরিবারের মধ্যেই থেকেই উদ্ভব হয়, তৈরি হয়। এদের বক্তব্য হচ্ছে এটাই, যে নাগরিকতার যে ধারণা, সেই নাগরিকতার ধারণাটি পরিবারের মধ্যে থেকেই তৈরি হয়। তো এখানে আমরা দেখতে পাবো যে নাগরিকতাকে তৈরি করার জন্য বা নাগরিক হিসেবে উঠে আসার জন্য এখানে বলতে পারো যে পরিবারের কতগুলো মানে একটা বড় রোল আছে, এবং সেই রোলগুলো হচ্ছে কি, যে সিভিক ডিউটি বা মোরাল রেসপন্সিবিলিটি বলা হচ্ছে এটাকে, যে একটা নাগরিক কর্তব্য এবং নৈতিক যে তার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো সে কোথায় পায় না, পরিবারের মধ্যেই একজন ব্যক্তি কিন্তু শেখে। তো তিনি একজন ইটালিয়ান একজন থিঙ্কার ছিলেন, একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি ইতালির ইউনিফিকেশনস মুভমেন্টে জড়িত ছিলেন। তো ইউনিফিকেশনস মুভমেন্টে যারা জড়িত থাকে তাদেরকে এখানে, বা ওই রিসার্জেন্স যেটা হয়েছিল ইতালিতে, রিসার্জেন্সটাকে এখানে ওই রিসর্জিমেন্টো হিসেবে কনসিডার করা হয়। মানে ওরা ইতালিতে এটাকে এই টার্মিনোলজিতে ব্যবহার করা হয়। রিসার্জেন্স শব্দটির এটা হচ্ছে প্রতিশব্দ ইতালিতে। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে তিনি এইরকমভাবে ইতালির যে রিসার্জেন্স হয়েছিল, যেখানে ইতালির ইউনিফিকেশনস হয়েছিল, সেই ইউনিফিকেশনসে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং তার এখানে বেসিক আর্গুমেন্টগুলো এটাই ছিল যে এই নাগরিক হিসেবে কনসিডার করার জন্য, এখানে উঠে আসার জন্য পরিবারের একটা যথেষ্ট রোল আছে, সেই রোলটা কিন্তু এখানে কিন্তু স্বীকৃতি দিতে হবে। পরিবারের মধ্যে ব্যক্তি ভালোবাসা, তার কর্তব্য, তার হচ্ছে পারস্পরিক যে এখানে যে সমর্থন, সেই সমস্ত মূল্যবোধগুলো সে কিন্তু শেখে। এগুলো শেখার পরই সে কিন্তু কি হয় না, ধীরে ধীরে এইরকমভাবে সিভিক লাইফে যখন সে ফিরে আসে, বা সিভিক লাইফে কি হয়, যে এই যে ভালোবাসা, তার দায়িত্ববোধ, তার যে পারস্পরিক যে সমর্থন, এগুলো কিন্তু সিভিক লাইফে কিন্তু সেগুলো রিফ্লেকশনসটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো পরিবারের মধ্যে এগুলো সে শিখে আসে, এবং পরিবারের মধ্যে শিক্ষা এবং নৈতিক যে উন্নতিগুলো হয়, সেই শিক্ষা এবং নৈতিক উন্নতির মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু রিফ্লেক্টেড হয়। তো শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষাটাকে প্রদান করতে হবে, নৈতিক মূল্যবোধগুলো বা নৈতিক উন্নতির ভাবনাগুলোকে প্রকাশ করতে হবে। এবং প্যাট্রিয়টিজম এবং ন্যাশনালিজমের যে আইডিয়া, যেটাকে বলা হচ্ছে কি, যে দেশভক্তি এবং জাতীয়তাবাদের যে আইডিয়া, সেই আইডিয়াগুলোও কিন্তু এই পরিবারের কনসেপ্ট থেকে উঠে আসে, পরিবারের মধ্যে থেকেই সেগুলো কিন্তু নার্চার হয়। তো তিনি এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে তিনি পরিবারকে এখানে নাগরিকতার একটা প্রথম পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। পরিবারের মধ্যেই এখানে নাগরিকতার আইডিয়াটি কিন্তু এখানে কিন্তু নার্চার হয়, সেই সমস্ত বিষয়টিকে তিনি কিন্তু ডেভেলপ করেছিলেন। এবং একটা বিখ্যাত নাম, অনেকবার এই নামটি থেকে প্রশ্ন জানতে চায়, সো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? ভালো করে এই নামটি একটু দেখে নিও, যে তিনি ইটালিয়ান ফিলোসফার ছিলেন। তিনি পরিবারকে এইরকমভাবে নাগরিকতার প্রথম একটা ইনস্টিটিউশন হিসেবে কিন্তু দেখেছিলেন, যেখানে নাগরিকতার ধারণাটি প্রতিপালিত হয়। 4 নম্বর কনসেপ্ট দেখো কি বলছে, ইন্ডিকেট দ্য কারেক্ট পেয়ার ফ্রম দ্য ফলোইং। তো এটা তো এক্ষুনি তোমাদের বললাম, ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপের আইডিয়াটি কে দিয়েছেন? আইরিশ মরিয়ম ইয়ং দিয়েছেন। এই যে দেখো এখানে আইরিশ মরিয়ম ইয়ং দিয়েছেন এই আইডিয়াটি, ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপের আইডিয়া। ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপ মানে কি বলতে বোঝায়, যেটা হচ্ছে যে আলাদা আলাদা কতগুলো ডিফারেন্ট কতগুলো গ্রুপ আছে, কতগুলো কমিউনিটি আছে, সেই কমিউনিটিসগুলোর কী করা উচিত না, তাদের যে সংস্কৃতি, তাদের যে বিভিন্ন যে পরিচয়, সেগুলোকে স্বীকৃতি দেওয়া উচিত। তো সেটার ভিত্তিতে, অর্থাৎ মর্যাদা, এখানে পরিচয় বলবো না, এখানে মর্যাদার কথা তিনি বলেছিলেন। মর্যাদার ভিত্তিতে এখানে কি হওয়া উচিত? মর্যাদার ভিত্তিতে এখানে আমরা দেখতে পাবো যে নাগরিকতার কনসেপ্টটি তৈরি হওয়া উচিত। মর্যাদার ভিত্তিতে, মর্যাদাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, আইডেন্টিটিকে নয়। আইডেন্টিটিকে কারা গুরুত্ব দেয়? আইডেন্টিটিকে আমরা দেখতে পাবো না, এরাই দেয়, কিন্তু ইনি মর্যাদার কথা মার্শাল বলেছিলেন, ইনি আইডেন্টিটির কথা হবে, আমি গুলাচ্ছি। তো যাই হোক, এটা এখানে মাথায় রেখো যে এই বিষয়গুলো এখানে কিন্তু তিনি বলেছিলেন। এবং এগুলোর মধ্য দিয়ে তিনি যে ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপের যে আইডিয়াটি যেটা দিয়েছিলেন, সেখানে বেসিক্যালি তিনি বোঝাতে চেয়েছিলেন রেকগনিশনস অফ গ্রুপ ডিফারেন্সেস, যে বিভিন্ন গ্রুপসগুলোর যে পার্থক্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো স্বীকৃতির কথা তিনি বলেছিলেন। এবং সেখানে কি হতে পারে, একটা গ্রুপের বিভিন্ন ধরনের একটা স্বীকৃতি থাকতে পারে, বা তার আইডেন্টিটি থাকতে পারে, তার ক্যাটাগরাইজেশনস হতে পারে, কি জাতিগত হতে পারে, জেন্ডারগত হতে পারে, তার এখানে এথনিসিটিগত হতে পারে, ক্লাসগত হতে পারে, সোশ্যাল ক্যাটাগরিজগত হতে পারে। এই ধরনের বিভিন্ন বিষয় এখানে কিন্তু ক্যাটাগরাইজেশনস করা যেতে পারে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে তার একটা নির্দিষ্ট পরিচয় আছে, সেই পরিচয়ের কথাগুলো তিনি এখানে কিন্তু বলেছিলেন, যে এগুলো স্বীকৃতি দেওয়া উচিত। গ্রুপ রিপ্রেজেন্টেশনসের কথা তিনি বলেছিলেন, যে গ্রুপ বেসড রিপ্রেজেন্টেশনস হবে। ইন্ডিভিজুয়ালসকে, যেমন লিবারালসরা ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশনসের কথা বলে, এরা বলে যে না, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশনসটা কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশনস নয় সিটিজেনশিপের জন্য, গ্রুপ রিপ্রেজেন্টেশনসটার প্রয়োজন আছে। তো আইরিশ ইয়াং গ্রুপ রিপ্রেজেন্টেশনসের কথা বলেছিলেন। গ্রুপ রিপ্রেজেন্টেশনসটা কীরকমভাবে হতে পারে? গ্রুপ রিপ্রেজেন্টেশন, যেমন আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিতে কী হয়, আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিতে বা পলিটিক্যাল সিস্টেমে ইন্ডিভিজুয়ালিজমসকে ভ্যালুস দেওয়া হয়েছে, গ্রুপগুলোকে ভ্যালুস দেওয়া হয়নি।
স্বাধীনতার পর যে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম যেটা তৈরি হয়েছে সেই সিস্টেমে আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালিজমসকে গুরুত্ব দেওয়া হয়েছে, রাইটস বেস সেখানে সিস্টেম গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ পলিটিক্যাল রাইটস বেসিস একটা পলিটিক্যাল সিস্টেম গড়ে তোলা হয়েছে যে প্রত্যেকের ভোটের মূল্য এক। প্রত্যেকের এই যে ভোটের মূল্য এক, এর যেমন টি.এইচ. মার্শাল এই আইডিয়াটিকে কনসিডার করেছেন সাপ্লিগেট মুভমেন্টের সময়, যে প্রত্যেকের ভোটের মূল্য এক। তো প্রত্যেকের ভোটের মূল্য যখন এক, তখন পলিটিক্যাল রাইটসের ভাবনা থেকে আমি এটা করেছি। কিন্তু যখন আমি বলবো যে না কমিউনিটি বেস আমি এখানে দেবো, রাইটস দেবো, তখন সেটা কি হবে জানো তো, স্বাধীনতার আগের যে ব্যবস্থাটা ছিল সেটার সেই বিষয়টিকে ডিনোটস করবে। কিংবা তুমি দেখবে যে জন স্টুয়ার্ট মিল যে আইডিয়াটি দিয়েছিলেন যে বিভিন্ন যে মাইনরিটি গ্রুপসগুলো আছে সেই গ্রুপসগুলোর কি করা উচিত, তাদের নিজেদের মতো করে তাদের প্রতিনিধিত্ব তাদের সুনিশ্চিত করা উচিত, তবেই গিয়ে একটা ডেমোক্রেসি, কোয়ালিটেটিভ ডেমোক্রেসিতে যে পরিণত হতে পারে। এই যে আইডিয়াটি জন স্টুয়ার্ট মিল যেটা দিয়েছিলেন এই গ্রুপ রিপ্রেজেন্টেশনসের আইডিয়াটির মধ্যে দিয়ে সেটাই রিফ্লেক্টেড হয়। যেমন আমাদের স্বাধীনতার আগে কি দেখতে পেয়েছি আমরা, যে যেমন মুসলিমদের রিজার্ভেশন ছিল, শিখদের ছিল, কারণ এরা সংখ্যায় যেহেতু কম ছিল, মেজরিটির মধ্য দিয়ে যেহেতু এরা সাপ্রেসড হচ্ছিল দীর্ঘদিন ধরে, হিস্টোরিক্যালি যেহেতু এরা সাপ্রেসড হয়ে আসছে, তো স্বাভাবিকভাবেই ওখানে আমরা দেখতে পাবো কি যে ব্রিটিশরা সেই সময় কি করলো, যে ওই বিভিন্ন কমিউনিটি ভিত্তিক তখন তারা রিপ্রেজেন্টেশনসের ব্যবস্থা করেছিল। স্বাধীনতার পরে এখন আমরা দেখতে পাচ্ছি কি যে কমিউনিটি ভিত্তিক রিপ্রেজেন্টেশনসটা আসেনি, যেটা নিয়ে গান্ধীজির সঙ্গে আমাদের আম্বেদকরের ডিবেট হতে আমরা দেখলাম, কিন্তু আমরা কতগুলো সিটকে রিজার্ভ করতে দেখলাম এসসি এসটিদের জন্য। তো এই এসসি এসটিদের সিট রিজার্ভেশনকে বাদ দিলে বাকি সমস্ত জায়গাতে তুমি দেখবে যে আমাদের ইন্ডিভিজুয়ালিজমসকে ফলো করা হয়েছে, রাইটস বেসড সিটিজেনশিপের আইডিয়াটিকে বা পলিটিক্যাল রাইটসের আইডিয়াটিকে ফলো করা হয়েছে। বাট বিফোর ইন্ডিপেন্ডেন্স তোমরা দেখতে পাবে কমিউনিটি বেস কেন্দ্রিক বা গ্রুপস রিপ্রেজেন্টেশনস কিন্তু আমাদের ছিল, যেগুলো একটা ডেমোক্রেসির কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করার জন্য যথেষ্ট বা ভালো একটা বিষয়। জন স্টুয়ার্ট মিল তো সেটাকেই ডিনোটস করেছেন। তো এখানে কি হয়, যেমন এখানে দেখবে মেজরিটির আন্ডারে মাইনরিটিরা যেভাবে সাপ্রেস হচ্ছে, যদি কমিউনিটি ভিত্তিক যদি হতো তাহলে কি হতো, প্রত্যেকটা কমিউনিটির গ্রুপের প্রত্যেকটা এখানে সোসাইটির মধ্যে যে বিভিন্নতা আছে সেই বিভিন্নতা কিন্তু এখানে সমান মর্যাদা পেত। কিন্তু এই ধরনের একটা বিষয় কাজ করার ফলে, একটা ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক লিবারাল সেন্ট্রিক একটা এই ধরনের আইডিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার ফলে, অ্যাডপ্ট করার ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে কমিউনিটিসগুলোর যে চরিত্রগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেমন দেখবে বিজেপি দেখবে ধীরে ধীরে দেখবে একটা পলিটিক্যাল পার্টি, সে হচ্ছে কি করে যে হাইলি সে সেখানে হয়তো ব্রাহ্মিনিজমসকে হয়তো সেখানে সাপোর্ট করে, কিন্তু সেখানে দেখবে ধীরে ধীরে কি হচ্ছে, সেখানে দেখবে ধীরে ধীরে কিন্তু এই হিন্দুর যারা হচ্ছে সাপ্রেসড ক্লাস, হিন্দু রিলিজিয়নের মধ্যেই যারা হচ্ছে লোয়ার ক্লাসে বিলং করে, তাদেরও দেখবে হিন্দুনাইজেশনস হয়ে যাচ্ছে, বা যারা আগে হিন্দু বলে কনসিডারই হতো না, যারা হিন্দুর মধ্যে পড়তো না, যেমন মতুয়ারা হিন্দু বলে কনসিডারই হতো না, বা ধরে নাও যারা ওই যেটা দলিত, যারা আম্বেদকর যাদেরকে তিনি বলেছেন যে দলিত, যাদেরকে আনটাচেবলস বলেছে, তো তারা তো হিন্দুর মধ্যে পড়েন না, তার রিসার্চ তো তাই বলছে। তো তারাও আজকে কিন্তু হিন্দুর আইডিয়ার মধ্যে চলে এসেছে। তো তার জন্য যে তাদের যে প্রসেস, অন্য একটা কমিউনিটিকে সেখানে শত্রু হিসেবে তুলে ধরে এদেরকে সেখানে হিন্দুনাইজেশনস করে নেওয়ার যে প্রসেস, এটা আমার রিসার্চটা তোমরা খুললে, মানে পিএইচডি থিসিসটা খুললে তোমরা এটা পাবে। এই ডেটাগুলো আমি তুলে ধরেছি যে কীভাবে সেখানে এই হিন্দুনাইজেশনস হয়েছে এই সমস্ত কমিউনিটিসগুলোর, এবং প্রণব বর্ধনও এই আইডিয়াগুলো ইন্ডিয়ান পলিটিক্সের কনটেক্সটে এগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যে বিজেপি আসার পর থেকে যারা হিন্দু নয় তাদেরকে হিন্দুনাইজেশনস করার কাজ হয়েছে, এবং এটা করার মেথডটা তাদের হয়েছে যে অন্য একটা কমিউনিটিকে সেখানে তাদেরকে শত্রু হিসেবে দেখানো হয়েছে, অন্য একটা নেশনসকে শত্রু হিসেবে দেখানো হয়েছে, ফলে বিজেপিতে গিয়ে এই মানুষ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভোটটা দিচ্ছে। তো তাদের এই যে একটা ছক রাজনীতির, যে এখানে একটা বলা যেতে পারে যে একটা মানে একটা ফিল্ড, যেখানে তাদের যেই স্ট্র্যাটেজিগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো আলটিমেটলি কী করেছে, এগুলো আমরা দেখতে পাবো যে ইন্ডিভিজুয়ালিজমসকে এগুলো প্রমোট করেছে, এবং গ্রুপস বেস যে আইডেন্টিটিসগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিয়েছে, গ্রুপ বেস আইডেন্টিটিসগুলো নষ্ট করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাবো, ইন্ডিয়ান পলিটিক্স এগুলো দেখতে পাবো। এগুলো নিয়ে তোমরা আগামী দিনে আরও রিসার্চ করতে পারো, অনেক রিসার্চ হচ্ছে এগুলো নিয়ে। প্রণব বর্ধনের নাম যেমন বললাম তোমাদের, তো এগুলো নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ করেছেন। লেটেস্ট তার যে বইটা বেরিয়েছে, লাস্ট যে বইটা 2020 সাল দিকে বেরিয়েছে, তো সেই বইয়ে তিনি এই আইডিয়াগুলোকেও সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আমি আমার রিসার্চের মধ্যে আবার দেখিয়েছি যে কীভাবে সেখানে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কীভাবে হচ্ছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, পাবে এগুলো। তো গ্রুপ রিপ্রেজেন্টেশনসটা আমাদের দেশে নেই, ফলে কী হচ্ছে, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশনস রয়েছে, রাইট বেসড রিপ্রেজেন্টেশনস রয়েছে। অন্যদিকে কী হচ্ছে, এই কারণে এই গ্রুপগুলোর যে তাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে, এবং এই কারণে একটা বিপরীতধর্মী রাজনীতি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো এই আইডেন্টিটি পলিটিক্সের তাসটা কিন্তু খেলছে।
তো ইন্ডিয়ান ডেমোক্রেসি চরিত্রটাও ভালো করে বুঝে নাও, যেটা এখানে পড়লে সেটার অ্যাপ্লিকেশনসটা ইন্ডিয়ান ডেমোক্রেসিতেও করো, পড়াশোনাটা লম্বা একটা সময় ধরে মনে থাকবে বা বুঝতে পারবে দেশের রাজনীতিটা কীভাবে হচ্ছে, দেশ বিদেশের রাজনীতি কীভাবে হচ্ছে সেটা বুঝতে পারবে। তো দেখবে এখানে রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো তাদের নিজেদের যে আইডেন্টিটি আছে সে আইডেন্টিটিসগুলো প্রোটেক্ট করার চেষ্টা করছে। বড় শার্কের সামনে পড়ে তারা কি করার চেষ্টা করছে, তারা নিজেদের ছোট ছোট অধিকারগুলোকে, আইডেন্টিটিগুলোকে রক্ষা করার চেষ্টা করছে। যেমন আমাদের 21 সালের ইলেকশনে আমরা কি দেখলাম, যে আইডেন্টিটি কেন্দ্রিক ইলেকশনস হলো, বাংলা বাংলার মেয়েকে চায়, বাংলা বাঙালি ভাষা, বাংলায় হচ্ছে দেবী দুর্গার আরাধনা হবে, রামের পূজা হবে না। তো টিভিতে ডিবেট হতে শুরু করলো, এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন হয়ে গেল, রাম ভার্সেস দুর্গা। তো এইগুলো বুঝতে পারছো, এগুলো জায়গা দখল করে নিচ্ছে, যে এখানে বড় একটা শার্ক, যে হিন্দি ভাষার শার্ক, সে আসছে, এসে হয়তো আমাদের বাঙালি সংস্কৃতিটাকে গিলে খেতে চাইছে। তো সেখানে একটা রক্ষার লড়াই, তো মানুষ এটাকে রিয়েলাইজ করছে, সেখানে এখানকার একটা ওই ধরনেরই পলিটিক্যাল পার্টিসকে যারা সমর্থন করছে এই ধরনের আইডেন্টিটিকে, তাদেরকে গিয়ে ভোট দিয়েছে। তো এখানে গ্রুপের রিপ্রেজেন্টেশনসটা হয়তো ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে দিয়ে হয়েছে, বাট যেহেতু এখানে ফেডারেল স্ট্রাকচার আছে, তো ফেডারেলিজমের মধ্য দিয়ে সেটাকে স্বীকৃতি, এটাকে প্রোটেক্ট করার চেষ্টা হয়েছে। বাট এটা আরও ভালো রকমভাবে হতে পারতো যদি প্রত্যেকটা গ্রুপগুলোকে আলাদা আলাদাভাবে দেওয়া যেত, তাহলে এখানে একটা কোয়ালিটেটিভ ডেমোক্রেসি তৈরি করা যেতে পারতো, যেটা জন স্টুয়ার্ট মিল যেই আইডিয়াটি ডেভেলপ করার কথা বলেছেন। এগুলো এখানে ভালো করে মাথায় রেখো। ক্রিটিক অফ ইউনিভার্সালিজম, তিনি ইউনিভার্সালিজমের সমালোচনা করেছেন। তোমরা জানো যে যেটা তোমাদের বলছিলাম যে ইউনিভার্সালিজমের সমালোচনা করেছেন, যেহেতু তিনি কমিউনিটেরিয়ানের পক্ষে কথা বলছেন, তাহলে ইউনিভার্সালিজমের তো সমালোচনা করবে, কারণ ইউনিভার্সালিজমের মধ্যে কি আছে, রাইটস বেসড হচ্ছে কিন্তু আমাদের সিটিজেনশিপের কথা বলা হয়েছে, কিন্তু সেটা তো আলটিমেটলি কমিউনিটি রাইটসের স্বীকৃতি দেয় না। তো সেই কারণে তিনি ইউনিভার্সালিজমের বা কসমোপলিটানিজমের তিনি কিন্তু সমালোচনা করছেন। ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছেন, অর্থাৎ ডেমোক্রেসিকে আরও অনেক বেশি কী করতে হবে, অংশগ্রহণমূলক করতে হবে, আরও অনেক বেশি সেখানে পার্টিসিপেটরি করতে হবে। তো এই কথাগুলো তিনি সেখানে কিন্তু বলেছেন। যারা মার্জিনালাইজ গ্রুপ আছে ডিসিশন মেকিং প্রসেসে, এই মার্জিনালাইজ গ্রুপগুলোর কিন্তু পার্টিসিপেশনসটাকে কিন্তু বৃদ্ধি করতে হবে। তো এই বিষয়গুলোর কথা বলেছেন, এবং সেটা হতে পারে একমাত্র কি গ্রুপ বেসড আইডেন্টিটি বা কমিউনিটি বেসড যে সিটিজেনশিপ, সেই আইডিয়াটার মধ্য দিয়ে সেটা কেবলমাত্র ডেভেলপ হতে পারে ইস্টাবলিশড হতে পারে। তো সেগুলোর পক্ষে তিনি কথা বলেছেন, এবং সেখানে আমরা দেখতে পাবো সোশ্যাল জাস্টিস এবং রিডিস্ট্রিবিউশনে তিনিও কথা বলেছেন, যে সামাজিক ন্যায় এইরকমভাবে, অর্থাৎ মার্জিনালাইজ যারা আছে তাদের যদি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পার্টিসিপেশনস ঘটে, তাদের নিজেদের যদি আইডেন্টিটিকে তারা প্রোটেক্ট করার সুযোগ পায়, তাহলে সামাজিক জাস্টিস বা যেটাকে বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, সেই সামাজিক ন্যায়টাও কিন্তু প্রতিষ্ঠিত হবে। এবং পাওয়ার যেরকমভাবে কিছু শ্রেণী জাস্ট কয়েকটা এখানে গ্রুপ হোল্ড করছে, কমিউনিটি হোল্ড করছে, তো তাদের সেই পাওয়ারের মধ্যে কি হবে, একটা কিন্তু অ্যাটাক চলে আসবে, এবং সেই জায়গা থেকে অনেকের পার্টিসিপেশন আসলে, অনেকগুলো গ্রুপের পার্টিসিপেশন আসলে ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথটা যেটা একদিকে হচ্ছে, সেটা কিন্তু এবার সব দিকে ছড়িয়ে পড়বে, প্রপার জায়গাতে ছড়িয়ে পড়বে। তো এই আইডিয়াগুলো কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। তো এগুলো আইরিশ ইয়াং সেই সমস্ত আইডিয়াগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, এগুলো ভালো করে দেখে নিও। এবার এবং এগুলোর জন্য তিনি বলেছেন যে কী কী পলিসি নিয়ে আসা যেতে পারে, এগুলোর জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশনস করা যেতে পারে, যারা পিছিয়ে আছে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা যেতে পারে, মাল্টিকালচারসগুলোকে স্বীকৃতি দিতে হবে, অনেকগুলো যে সংস্কৃতি আছে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, সেগুলোকে স্বীকৃতি দিতে হবে, এবং গভর্নেন্স সিস্টেমের মধ্যে পার্টিসিপেশনটাকে বাড়াতে হবে, রাজনৈতিক অংশগ্রহণটাকে বাড়াতে হবে। ইন্টারেস্ট গ্রুপসগুলোর মধ্যে দিয়ে সেটা হয়তো হতে পারে যে বিভিন্ন নিজেদের মতো করে ইন্টারেস্ট গ্রুপস আছে তাদের, সেই গ্রুপসগুলোকে এখানে এম্পাওয়ার করার মধ্য দিয়ে এখানে ওই পার্টিকুলার ওই গ্রুপটার হয়তো পার্টিসিপেশনটাকে বাড়ানো যেতে পারে। তো এই সমস্ত আইডিয়াগুলো তিনি কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন, এগুলো একটু ভালো করে দেখে নিও। 5 নম্বর প্রশ্নে চলে আসো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, পলিটিক্যাল রাইটস আর রিলেটেড উইথ। তো পলিটিক্যাল রাইটস তো বুঝতেই পারছো যে এটা সরাসরি বলছে এখানে সিটিজেন্স পার্টিসিপেশনস ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। তো এটাই তো হয় সিটিজেন্স পার্টিসিপেশন, অর্থাৎ নাগরিকের অংশগ্রহণ, রাষ্ট্রের যে কাজকর্ম সেই কাজকর্মে নাগরিকের অংশগ্রহণটাকেই এখানে রাজনৈতিক অধিকার হিসেবে কিন্তু নির্দেশ করা হচ্ছে। তো এটা তো একটা স্ট্রেট ফরওয়ার্ড বিষয়, এটা গোলানোর কিছু নেই, যে যেমন ভোট দেবে, ভোটে দাঁড়াবে, ভোটে হয়ে কারো হয়ে প্রচার করবে, তাই না? তো এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু নির্দেশ করছে, এবং যদি সুযোগ হয় সেখানে ডিসিশন মেকিং প্রসেসে সে গিয়ে, মানে ইনডিরেক্ট না হলেও ইনডিরেক্টের থেকে যদি ডিরেক্ট হয় তাহলে সেটা আরও ভালো হয়, বাট এগুলোকেই পলিটিক্যাল রাইটস হিসেবে কনসিডার করা হয়। সে ডিরেক্ট হোক কিংবা ইনডিরেক্ট, রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারার বিষয়টাকেই এখানে কিন্তু পলিটিক্যাল রাইটস হিসেবে কনসিডার করা হচ্ছে। 6 নম্বরে চলে আসো। 6 নম্বর ম্যাচ করতে বলেছে। টি.এইচ. মার্শালের বইয়ের নাম দিয়েছে, দেখো, সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস, 1950-তে প্রকাশিত হয়েছিল। আর থমাস পেইনের বইটার নাম এখানে ভালো করে দেখে নাও, যা দ্য রাইটস অফ ম্যান, যেটা 1791 সালে প্রকাশিত হয়েছিল। এই দুটো বইয়ের নাম ভালো করে দেখে নাও। বাকি দুটোর নাম একটুখানি মনে রেখো, জেমস ম্যাডিসন এবং স্যামুয়েল ইসমাইলের বইটার নাম
বাকিগুলো দেখে নিও, মুখস্থ করে নিও, এগুলো কাজে আসতে পারে। এগুলো হয়তো পরীক্ষা আবার জিজ্ঞেস করতে পারে, রিপিট হতে পারে, কারণ ডিরেক্ট যেহেতু কোয়েশ্চেন তুলে দেয়, তোমরা দেখেছো পুরো প্রিভিয়াস ইয়ার থেকে, তো এটা হতে পারে যে তোমাদের তুলে দিল। এটা কোথায় এসেছে? এটা মহারাষ্ট্রে এসেছে 2019 সালে। সো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এখানে দেখে নিও। 7 নম্বর কি বলছে? কেরলে এসেছে এটা 2013 সালে। টিএইচ মার্শাল লিঙ্ক 1 person 1 vote ফর সিটিজেনশিপ উইথ। তো একজন ব্যক্তির একটাই ভোটের অধিকার থাকবে, বুঝতেই পারছো, রাইট বেসড তিনি এখানে সিটিজেনশিপের কথা বলেছেন। তো সেটা সাপ্লিগেট মুভমেন্ট যে সময় হয়েছিল 19th সেঞ্চুরিতে, সেই সময় এই আন্দোলনটা হয়েছিল যে একজন ব্যক্তির একটাই ভোট থাকবে, এবং মহিলাদেরকেও ভোটের আঙিনায় নিয়ে আসার কথা তিনি সেই সময় বলেছিলেন। এবং এখানে তিনি যে আইডিয়াগুলো যেগুলো দিয়েছিলেন বেসিক্যালি, সেই আইডিয়াগুলো এই মুভমেন্টের সঙ্গে কিন্তু পুরো ডিরেক্টলি লিঙ্কড। কেন লিঙ্ক? কারণ তিনি তো ওই আইডিয়াগুলোই দিয়েছিলেন যে মহিলাদের পার্টিসিপেশন দিতে হবে, মহিলাদের পলিটিক্যাল রাইটস দিতে হবে, তাদের জবের সেক্টরে জব সেক্টর তাদের জন্য ওপেন করতে হবে, তাই না? তারাও একজন ন্যাশনাল হিউম্যান বিং হিসেবে তাদেরকে কনসিডার করতে হবে। তো ওই বিষয়গুলোই এখানে বিষয়ের কথা তিনি সেখানে কিন্তু বলেছেন। তো তিনি সিভিল রাইটসের কথা বলেছেন ব্যক্তির। তো মহিলারাও তো একজন নাগরিক, তাদেরও তো কতগুলো নাগরিক অধিকার কতগুলো তো থাকা উচিত। তো সেগুলোর কথা এখানে বলা হচ্ছে, যেমন হচ্ছে যে তারও কথা বলার অধিকার থাকা উচিত, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, রাইট টু ওন প্রপার্টি, যেটা ছিল না সেই সময় ব্রিটেনে মহিলাদের, পুরুষরাই শুধুমাত্র সম্পত্তির অধিকার ভোগ করতে পারত। অ্যাক্সেস টু জাস্টিস তো ইন জেনারেল ছিলই না, এগুলোই যদি না পায় তো জাস্টিস কীভাবে এনশিওর হবে? হতোই না। তো তাদের সঙ্গে কোনো রকমভাবেই সরকারি ডিসিশনের ক্ষেত্রে জাস্টিস করা হতো না। তো এগুলো কিন্তু সিভিল রাইটসের মধ্যে এগুলো কিন্তু বিলং করে। তো এগুলো একটুখানি দেখে নিও। এরপর বলছে পলিটিক্যাল রাইটসের কথা তিনি বলেছিলেন। পলিটিক্যাল রাইটসের মধ্যে ওই ভোট দেওয়া, ভোটে দাঁড়ানো, ভোটে প্রচার করা, তো এই সমস্ত বিষয়গুলো 19th সেঞ্চুরিতে যেগুলো এসেছিল, তো সেগুলোকেও তিনি কিন্তু মহিলাদের পার্টিসিপেশনসটাকে কিন্তু এখানে কিন্তু তিনি দিয়েছিলেন। সোশ্যাল রাইটসের ক্ষেত্রে যেমন তোমাদের বলেছি, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ওয়েলফেয়ার, হেলথ, তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু পার্টিসিপেশন থাকা উচিত। তো মহিলাদের এই কথাগুলোও তিনি কিন্তু বলেছিলেন। তো এগুলো সাপ্লিগেট মুভমেন্টের সঙ্গে জড়িত, ঠিক আছে? মানে সাপ্লিগেট মুভমেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে ওই সেই স্বাধীনতাপন্থী যে আন্দোলন, মানে ওই যেটাকে বলা হচ্ছে ব্রিটেনে যেটা হয়েছিল, বলা হচ্ছে যে কি মুভমেন্ট, এটা রাজনৈতিক আন্দোলন যেটা হয়েছিল, ভোটাধিকার আন্দোলন যেটাকে বলা হচ্ছে, উইমেন সাফ্রেজ মুভমেন্ট যে মুভমেন্টটা, সেটার কথা বলা হচ্ছে, সেটাকে সাফ্রিজিস্ট বা সাপ্রিগেট মুভমেন্ট হিসেবে ওটাকে ডাকা হয়। এখানে আমরা দেখতে পাবো কি এটার জন্য কি করা উচিত। তিনি বলেছিলেন যে এর ইম্প্যাক্টটা কি এক্সপ্যান্ডেড ইলেকটোরেটের উপর পড়ে। এক্সপ্যান্ডেড ইলেকটোরেট মানে হচ্ছে যে এতে করে কি হবে, যে নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আরও অনেক বেশি বর্ধিত হবে। যে মহিলারা যদি সেখানে ভোটের অধিকার পায় তাহলে কি হবে, তার নির্বাচন ব্যবস্থাটা আরও এক্সটেন্ডেড হবে, ডেমোক্রেসি এটার মধ্যে দিয়ে অনেক শক্তিশালী হবে, সরকারি ব্যবস্থা আরও অনেক বেশি শক্তিশালী হবে, বা সেটাকে কিন্তু কার্যকরী করে তোলা যাবে। জেন্ডার ইকুয়ালিটির কথা তিনি বলেছিলেন যে এইরকমভাবে কী হতে পারে, যে এটার মধ্য দিয়ে, এই মুভমেন্টের মধ্য দিয়ে, এই মুভমেন্ট যেহেতু জেন্ডার ইকুয়ালিটির পক্ষে দাঁড়িয়েছিল, এক্সপ্যান্ডেড ইলেকটোরেটের পক্ষে দাঁড়িয়েছিল, তো তার যে আর্গুমেন্টগুলো উপরে দেখলাম, এই সমস্ত আইডিয়াগুলোর উপর কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলেছিল। স্ট্রেংথেন ডেমোক্রেসিকে শক্তিশালী করেছিল, গণতন্ত্রকে শক্তিশালী করেছিল। তাহলে তার যে এই যে আইডিয়া, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস, সোশ্যাল রাইটস, যে আইডিয়াগুলো, সেগুলো আলটিমেটলি এগুলোকে কিন্তু শক্তিশালী করে। এগুলো একটু দেখে নিও। 8 নম্বরে চলে আসো, অ্যারিস্টটল নোশন অফ সিটিজেনশিপ অ্যাকর্ডস আ সেন্ট্রাল প্লেস টু। তো সিভিক ফ্রেন্ডশিপ হবে এটা। আগে এখানে তোমরা হয়তো ধরতে অসুবিধা হতে পারে, বাকিগুলো কাটতে শুরু করো। তিনি এম্পাওয়ারমেন্ট উইমেনের কথা বলেছিলেন না? বলেনি, তিনি তো নাগরিকত্বই দেয়নি। তো এম্পাওয়ারমেন্টের প্রসঙ্গ আসবে কোথা থেকে? অ্যাবলিশন অফ স্লেভারির কথা বলেছিলেন না? বলেনি। তিনি তো দাস ব্যবস্থাকে তো তিনি জাস্টিফাই করেছিলেন, দাস ব্যবস্থা থাকা উচিত তিনি বলেছিলেন। কেন? কারণ তারাই প্রধান সেখানে কিন্তু সেই সময় প্রোডাক্টিভ মিনস হিসেবে কিন্তু ব্যবহার হতো। প্রোডাক্টিভ মিনস অর্থাৎ যে তারা সেখানে লেবার হিসেবে কনসিডার হতো। তো অ্যাবলিশনস অফ স্লেভারি হওয়া উচিত নয়, তিনি বলেছিলেন স্লেভারি সিস্টেম থাকা উচিত, এটার মধ্যে দিয়ে উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে। তো স্লেভস যারা ছিলেন, কিছু মানুষকে গড়ায় দড়ি বেঁধে সেখানে ছোট্ট একটা ঘরে গরু ছাগলের মতো যেভাবে রাখা হয়, আমরা গরু ছাগলকে যেভাবে রাখি, পশুকে যেভাবে রাখি, সেই রকমভাবে হয়তো তখন কিছু মানুষকে রাখা হতো। কিছু মানুষই, বেশি সংখ্যায় ছিল তারাই এবার, তো তাদেরকে স্লেভ হিসেবে ব্যবহার করা হতো। তো সেই স্লেভসরাই প্রোডাকশনের কাজগুলো বেসিক্যালি করতো, এবং তিনি বলেছিলেন এটা দরকার আছে, এটার অ্যাবলিশনস তিনি চাননি, এটা তিনি নষ্ট করে দিতে চাননি। তো এটা তো তার ফলে হবেই না। ইউনিভার্সাল সাপ্রেস তিনি তো চাননি। ইউনিভার্সাল সাপ্রেস কথার অর্থ হচ্ছে যে যারা জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে ওই অঞ্চলের মধ্যে যারা বসবাস করছে তাদের প্রত্যেকের কি থাকবে, ভোটের অধিকার থাকবে। তো এটা তো সার্বজনীন তো নয়, তিনি মহিলাদের ভোটের অধিকার দেননি, তিনি বয়স্কদের অধিকার দেননি, বা ওই নাগরিকতার কনসেপ্টটি তিনি থেকে তাদেরকে বঞ্চিত করেছিলেন। তো কাজে এগুলো তো হবে না, তাই না? তো এই কারণে সিভিক ফ্রেন্ডশিপটা হবে। এই কারণে বলে মানে এগুলো হচ্ছে না বলে এটা হবে তা নয়, এটা সিভিক ফ্রেন্ডশিপের কথা হচ্ছে যে তিনি সিভিক ফ্রেন্ডশিপ কথার অর্থ হচ্ছে এখানে যে যারা ওই
যে যে জনসমাজকে পরিচালনা করার জন্য যারা বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে, যাদের ভাবনার শক্তি আছে, যাদের ভাবনার অবকাশ আছে, শক্তি বলবো না, যাদের ভাববার অবকাশ আছে, যাদের চিন্তা ভাবনা করার সময় আছে, যাদের ওই কাছে কোয়ালিটি অফ টাইম যাদের কাছে আছে, তো তাদেরকে এখানে কিন্তু ওই সমাজের বন্ধু হিসেবে তিনি কনসিডার করেছিলেন। তো সিভিক ফ্রেন্ডশিপের তো কনসেপ্টটা তিনি কিন্তু নাগরিকতার সাথে জুড়েছিলেন। অর্থাৎ সিটিজেনশিপ তারাই পাবে যারা হচ্ছে সিভিক ফ্রেন্ডশিপের জায়গাটিকে ডেভেলপ করতে পারবে, অর্থাৎ যাদের কোয়ালিটি অফ থিঙ্কিং রয়েছে, যাদের এবং এই কোয়ালিটি অফ থিঙ্কিংটাকে তিনি বলেছিলেন সেই সময় মোরাল থিঙ্কিং, যেটাকে বলেছিলেন যারা নৈতিকভাবে ভাবতে পারে, যারা সিস্টেমটাকে কোয়ালিটেটিভলি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তো তাদের কথা এখানে তিনি বলেছিলেন। তো অ্যারিস্টটলের প্রসঙ্গে আমরা দেখতে পাবো সিভিক ফ্রেন্ডশিপের কথা এখানে, এই কারণে তিনি কিন্তু এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা লিঙ্ক। 9 নম্বরে চলে আসো। 9 নম্বরে কি বলছে? হু ইজ দ্য অথর অফ দ্য সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস অরিজিনালি পাবলিশড ইন 1950? দিল্লি ইউনিভার্সিটিতে এসেছে, মাস্টার্সের এক্সামে এসেছে 2022 সালে। কাজে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। এটা যারা সিইউটি দেবে এবং ওয়েস্ট বেঙ্গল সেট নেট যারা দেবে তাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। পুরো নামটা দেখে নাও, থমাস হামফ্রি মার্শাল, TH মার্শাল যাকে বলছে তার পুরো নাম হচ্ছে থমাস হামফ্রি মার্শাল, টমাস হামফ্রে মার্শাল। তো থমাস হামফ্রে মার্শাল হচ্ছে পুরো নাম। 1950 সালে বইটা লিখেছিলেন। তিনি একজন লিবারাল থিঙ্কার্স, মাথা রাখবে সোশ্যাল, তারপরে পলিটিক্যাল, তারপরে প্রথমে সিভিল, তারপরে পলিটিক্যাল, তারপরে সোশ্যাল রাইটসের কথা বলেছিলেন। প্রথমটা 18th সেঞ্চুরিতে, সেকেন্ডটা 19th সেঞ্চুরিতে, আর থার্ডটা হচ্ছে 20th সেঞ্চুরিতে এসেছিল। তিনি তিনটের মধ্যে সব থেকে বেশি ভ্যালুস দিয়েছিলেন কিন্তু সোশ্যাল সিটিজেনশিপের আইডিয়া বা সোশ্যাল লিবারালিজমের যে আইডিয়া সেটাকে তিনি বেশি ভ্যালুস দিয়েছিলেন। এবং সেখানে তিনি রাইট বেসড সেখানে একটা পলিটিক্যাল সিস্টেমের কথা বলেছিলেন, রাইট বেসড সিটিজেনশিপের কথা বলেছিলেন, যেখানে তিনি মেল্টিং পটের আইডিয়াটিকে এগিয়ে নিয়ে এসেছিলেন। বলো। স্যার আমি না সিভিক ফ্রেন্ডশিপ ওই জিনিসটা বুঝতে পারলাম না। কি সিভিক? যেটা আগেরটা পড়ালেন অ্যারিস্টটলের, ওইটা সিভিক ফ্রেন্ডশিপ যেটা বললেন সেই জিনিসটা আমি বুঝতে পারলাম না। সিভিক মানে হচ্ছে কি? সিভিক কথার অর্থ হচ্ছে যে সিভিক কথার হচ্ছে কি সামাজিক কল্যাণ বলতে পারো, সামাজিক বন্ধু, সামাজিক বন্ধু বলতে পারো। তো সামাজিক বন্ধু কারা? সামাজিক বন্ধু তারা যারা সমাজের ভালো কল্পনা করতে পারে। তো কল্পনা করার ক্ষমতাটা কাদের আছে? যাদের কোয়ালিটি অফ টাইম আছে যাদের কাছে, কিংবা যাদের কাছে অবকাশ আছে, যাদের সময় আছে, যাদের হাতে শুধু টাইম নয়, কোয়ালিটি অফ টাইম প্লাস কোয়ালিটি অফ টাইম দুটোই আছে। তারা কি করবে? তারা নৈতিক ডিসিশনসটা নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে আছে। নৈতিক ডিসিশন পড়িয়েছিলাম এগুলো সব, যে কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা তারা ভাবতে পারবে। পলিটিক্যাল সিস্টেমটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে তারা ভাবনা শক্তি তাদের আছে। তো এই সমস্ত মানুষদেরকে তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে এরা হচ্ছে সমাজের বন্ধু, এবং এই সমস্ত মানুষদেরই নাগরিকত্ব থাকা উচিত, বাকিদের থাকা উচিত নয়। কেন? কারণ ওদের তো ভাবনার সময়ই নেই। কেন? কারণ দাসদের যদি কথা বলি, তারাও সেই সময় যদি সেখানকার একটা এলিমেন্টস ছিল, তাহলে সেই দাসরা তো প্রভুর অধীনে থাকতে পছন্দ বোধ করতো, কিংবা তারা তো ছোট, তারা তো যারা দাস তারা বেসিক্যালি ওই কী হতো যে যুদ্ধ পরাজিত, যারা পরাজিত হয়েছে তাদেরকেই দাস বানানো হয়েছে। তো কাজে স্বাভাবিকভাবে তাদের বুদ্ধি কম, তাই তারা পরাজিত হয়েছে। তাহলে বুদ্ধির যেহেতু কম, তাদের শক্তি যেহেতু কম, বুদ্ধির শক্তি যেহেতু কম, তাই পরাজিত হয়েছে, তো তাদের দাস হিসেবে থাকাটাই বাঞ্ছনীয়। তো সেই কারণে তিনি তাদেরকে দাস হিসেবে রেখেছিলেন। তিনি বলেননি তাদের যে সিটিজেনশিপ দেওয়া হবে তাদের, তিনি বলেছিলেন সিটিজেনশিপ দেওয়া হবে না এদের। মহিলাদেরকে কেন বলেছিলেন? মহিলাদেরকে বলেছিলেন না, এরা তো আরও ভাবনা শক্তিটাই নেই, মহিলাদের ভাবনা শক্তি নেই, এরা স্বামীর অধীনে থাকতে পছন্দ বোধ করে, এদের যুক্তিসম্মত ভাবনা নেই, পুরুষদের যে অধীন, পুরুষদের যে শাসন, সেই শাসনেই থাকতে তারা পছন্দ বোধ করে, এবং তাতেই তাদের মঙ্গলও বটে তিনি বলেছিলেন। তো কাজে তাদের নাগরিকত্বের প্রয়োজন নেই। তো তারা সমাজের বন্ধু কি করে হলেন? তাহলে সমাজের বন্ধু তারা কনসিডার হতে পারছেন না। বন্ধু হিসেবে কারা উঠে আসছেন না? যা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কল্পনা করতে পারবে, যারা পলিটিক্যাল ডিসিশন মেকিংগুলো নেওয়ার মতো কোয়ালিটি অফ থিঙ্কিং যারা করতে পারবে, যাদের কাছে সময় আছে, এবং সময় আছে বলে সে কিন্তু একটা গুণগত মানটাকে, সেই ভাবনাটাও সেই ভাবনার গুণগত মানটাও তার উন্নত। তো তাদেরকেই সেখানে কিন্তু নাগরিক হিসেবে তিনি কনসিডার করেছিলেন। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি এখনো? না। সে কি, তুমি কি অ্যারিস্টটল ভুলে গেছো নাকি? না, অ্যারিস্টটল মনে আছে, কিন্তু এর আসল বক্তব্যটা কি আমি সেটাই বুঝতে পারছি না। কার আসল চাইছেটা কি? সামাজিক বন্ধুত্বটা কি? সিভিক মানে কি বলছে? সিভিক কথার অর্থ কি হয় গুগল করো আগে, তুমি আগে ট্রান্সলেট করো সিভিল শব্দটিকে। সিভিক মানে তো সামাজিক, সিভিল যেহেতু বলে, সিভিল থেকে সিভিক, তো সামাজিক, আর ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব বা প্রিয়, এরকমটাই। তাহলে সেটাই তো বলছি। তো কারা বন্ধু হিসেবে নাগরিক
মানে নাগরিকতার সঙ্গে তারা কারাতালের সামঞ্জস্যপূর্ণ। মানে যেমন তিনি স্লেভারি ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, ওম্যান, বৃদ্ধ মানুষ, চাইল্ড, এদেরকে তিনি তো মানে নাগরিকত্ব দিতেই চান, মানে ইউনিভার্সাল সাবজেক্ট তো বলেনি, কিছু কিছু পার্টিকুলার ইয়েতে বলেছিলেন। তো তাদেরকে একত্রে বলছে নাকি তাদের মধ্যে ফ্রেন্ডশিপটাকে বলছে, সেই জিনিসটা বুঝতে পেরেছি। এখানে সিভিক কথার অর্থ হচ্ছে সমাজ হতে পারে বা পৌর হতে পারে, নাগরিক হতে পারে, এগুলো হতে পারে। তো পৌর বন্ধু বলতে পারো, পৌর বন্ধু। পৌর কথার অর্থ হচ্ছে যারা সেই সময় সিভিল, যেটাকে বলে আসছে তোমাকে, যে কি বলবো আর কি করে বোঝাবো তোমাকে এটা আমি, মানে আমাদের এখন যেটা জনপ্রতিনিধি, তো তখনকার দিনে অ্যারিস্টটলের সময়ে যাদেরকে তিনি তখনকার দিনে জনপ্রতিনিধির কনসেপ্ট ছিল না। তখনকার দিনে সাধারণ কতগুলো মানুষ, তারা ওখানে যাদের ভাবনা শক্তি অনেক উন্নত মানের, যাদের কাছে, এবং ভাবনা শক্তি উন্নত মানের হওয়ার কারণে সে তার কাছে প্রচুর সম্পদও আছে, এবং সেই সম্পদটা তার কাছে প্রচুর পরিমাণে তার কাছে দাস আছে। তো সেই দাস যাদের কাছে আছে, সেই দাসরা তাদের হয়ে কাজ করে দেয়, তাকে কিছু কাজ করতে হয় না। কাজে তার কাছে সমাজের কিভাবে উন্নতি হবে, সমাজের রাজনীতি কী, সমাজের পলিসি কী হবে, সমাজের বিচার ব্যবস্থা কীরকম হবে, সেগুলো নিয়ে ভাববার তার কাছে যথেষ্ট সময় আছে। তো তিনি এই কারণে বলেছিলেন যে পৌর বন্ধু হচ্ছে নাগরিকতার কনসেপ্ট থেকে শুধুমাত্র সেই সময়কার যারা হচ্ছে অভিজাত ছিল তারাই। তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে বলছে যে নোশন অফ সিটিজেনশিপ অ্যাকর্ডিং টু সেন্ট্রাল প্লেস, এটা হচ্ছে সিভিক ফ্রেন্ডশিপের আইডিয়াটিকে ডিনোটস করছে। যারা হচ্ছে পৌর বন্ধু তারাই শুধুমাত্র কি হবে, নাগরিক হিসেবে কনসিডার হবে, এবং সেটাই সেন্ট্রাল পয়েন্ট ছিল। কিন্তু যারা পৌর বন্ধু নয়, পৌর বন্ধু কারা নয়? দাসরা নয়, কারণ তাদের ভাবনা শক্তি নেই। নাগরিক মহিলারা নয়, কারণ তাদের ভাবনা শক্তি নয়। বাচ্চারা নয়, তার কারণ তাদের তো বয়স হয়নি, তাদের বুদ্ধি তৈরি হয়নি এখনো। বয়স্করা নয়, তার কারণ তারা কিন্তু তাদের ভাবনা শক্তিটা নষ্ট হয়ে গেছে। এবং বিদেশিরা নয়, তার কারণ সে অন্য দেশের নাগরিক। তো এদেরকে তিনি বলেছিলেন কি, এরা হচ্ছে নাগরিকতা পাবে না, এরা আমাদের পৌর সমাজ যেটা আছে সেই সমাজের এরা বন্ধু নয়। বন্ধু কে তাহলে? বন্ধু যে সমাজের বেটার ভাবতে পারবে। কে ভাবতে পারবে? অভিজাতরা, অ্যারিস্টোক্র্যাটসরা। তার অ্যারিস্টোক্র্যাটসরাই সামাজিক বন্ধু। তাহলে সিটিজেনশিপ যখন প্রদান করা হবে তখন কাদের প্রদান করা হবে? ওই অভিজাতদেরকেই প্রদান করা হবে, বাকিরা পাবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। তারপরে চলে আসো এখানে 10 নম্বর প্রশ্নে। দ্য বেস অফ সিটিজেনশিপ ইজ অ্যাজ পার অ্যারিস্টটল। এটা হচ্ছে লেইজার। লেইজার কথার অর্থ হচ্ছে অবকাশ। এই যে এক্ষুনি বলছিলাম, লেইজার কথার হচ্ছে অবকাশ। যার অবকাশ আছে, মানে অবকাশ মানে কি? ফাঁকা সময় আছে, যার কাছে ফ্রি টাইম আছে, তো সেই ফ্রি টাইমটাকে সে কাজে লাগাতে পারে। তো যার কাছে ফাঁকা সময় আছে, যার কাছে অবকাশ আছে, সেই একমাত্র কি পাবে? সিটিজেনশিপ পাবে। যার কাছে ফাঁকা সময় নেই, যে ব্যস্ত, সে সিটিজেনশিপ পাবে না। তো সে শুধু ডমিসাইল বলে ওই ভূখণ্ডে বসবাস করে বলে সে নাগরিকত্ব পাবে না? পাবে না। সে এখানে বয়স হয়ে গেছে বলে পাবে, যে তার একটা এজের ভিত্তিতে পাবে, যে তার বয়স হয়ে গেছে। আমাদের এখানে যেমন আগে 21 ছিল, এখন 18 করা হয়েছে। 18 বছর বয়স হয়ে গেছে বলে মানে সে পাবে না? অ্যারিস্টটল বলেনি। বয়স হয়েছে কী হয়েছে? ওর ভাবনা শক্তি নেই, বা ওর অবকাশ সময় নেই, যে ভাববে। শক্তি তো নেই, প্লাস হচ্ছে তার কাছে সময়টাও নেই। সময় না থাকলে তার শক্তি তৈরি হবে কী করে? তারপরে তার কি এডুকেশন হবে না? তিনি বলেছিলেন যার কাছে অবকাশ আছে, সময় আছে, যার কাছে সময় আছে, ফাঁকা সময় আছে, সেই নাগরিকত্ব পাবে। যার কাছে ফাঁকা সময় নেই, সে পাবে না। বুঝতে পেরেছো কনসেপ্টটা? ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার এখানটায় এডুকেশনটা কি দোষ করছে? কেন এডুকেশনটা হলেও তো সে মানুষটা শিক্ষিত এবং তার একটা বোঝার ব্যাপার রয়েছে, আর অবকাশ হলে যে সবসময় ভালোই থট করবে। বা এডুকেশন তো বিদেশিদেরও আছে। তুমি বিদেশিদেরকে দেবে নাগরিকত্ব? অ্যারিস্টটল বলেছিল তাই। ডিপ্লোম্যাট যারা বিদেশি নাগরিক, অবকাশ আছে বলে কি তাকে আমি সিটিজেনশিপ দেবো? কেন? অবকাশ হলে তো মানুষ অনেক চিন্তা ভাবনা করে, ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। তো সুতরাং আমি অবকাশটাকে কেন নেব না? কিন্তু তখন মাপকাঠি ছিল। তখনকার দিনে মাপকাঠি ওটাই ছিল, যে যারা ভাবতে পারে, যাদের কাছে সময় আছে তারা ভাববে। অবশ্যই তাদের ভাবনার সময় আছে মানে সে অবশ্যই কিছু না কিছু ভাববে। কি ভাববে? তাহলে সমাজটা কিভাবে এগিয়ে যাবে, উন্নতি করবে, সেটা নিয়ে সে ভাববে। সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে। বুঝতে পেরেছো তো? 11 নম্বরে দেখো কি বলছে। টি.এইচ. মার্শাল ডিভাইডেড সিটিজেনশিপ ইনটু 3 পার্টস। হোয়াট আর দিস? 3টে পার্টে ভাগ করেছিলেন, সিভিল, পলিটিক্যাল এবং সোশ্যাল।
সিভিলটা এসেছিল 18th সেঞ্চুরিতে, পলিটিক্যালটা 19 আর সোশ্যালটা হচ্ছে 20th সেঞ্চুরিতে। ভালো করে মাথায় রাখবে এগুলো। T.H. Marshall defines citizenship a full and equal membership in the political community refers to citizen as a status, যেটা তোমাদের বললাম। T.H. Marshall স্টেটাসের কথা বলেছিলেন, আর যারা কমিউনিটির কথা বলেন তারা আইডেন্টিটির কথা বলেন। আইডেন্টিটি ভালো করে মাথায় রাখবে। T.H. Marshall বা লিবারেলস যারা, তারা স্টেটাসের কথা বলেছিলেন। যারা রাইটস বেসড সিটিজেনশিপের কথা বলে তারা স্টেটাসের কথা বলে, আর যারা হচ্ছে কমিউনিটি বেসড সিটিজেনশিপের কথা বলে তারা আইডেন্টিটির কথা বলে বা রেকগনিশনসের কথা বলে। তারা রেকগনিশনসের কথা বলে। তো এটা ভালো করে মাথায় রাখবে। তো এই গেল আমাদের 12টা প্রশ্ন আজকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কতগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নিও। বারবার এগুলো দেখবে, রিভাইজ করবে, এগুলোই পরীক্ষায় আসবে। ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু একবার চেষ্টা করবে সমস্ত টপিকগুলো রিভাইজ করার। ফটাফট কোয়েশ্চেন্স পড়বে আর সলভ করবে, পোস্ট করবে আর টিক মারবে, ঠিক আছে, পড়বে আর টিক মারবে। তো করে একবার পরীক্ষা দিতে যাবে, দেখবে অনেকগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্ট কমন পাবে, বিশেষ করে লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো, এবং টপিক ওয়াইজ যদি পারো তো সেগুলো খুবই ভালো হয়। টপিক ওয়াইজ হলে বিশেষভাবে মনে থাকে, কনফিউশনটা কম হয়। পরীক্ষার আগে যদি টপিক ওয়াইজ পড়ে যাও তাহলে কনফিউশনসটা কম হবে তোমার পরীক্ষার হলে, নইলে কী হবে, কনফিউশন হবে। তো চেষ্টা করবে টপিক ওয়াইজ এই ধরনের একটা কী করার, রিভিশন দেওয়ার পরীক্ষার আগে কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, আগস্টের পরীক্ষাটা তো এখন যেটা মানে হবে কি হবে না, এখন সেটা নিয়ে আবার একটা নতুন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ সিবিআই তো বলেছে সেখানে যে কোনো কিছুই খুঁজে পায়নি। তো দেখা যাক এখন কি হয়। এখন এগুলো তো সব অনেক সময় রাজনৈতিক একটা ষড়যন্ত্রও থাকে বিষয়গুলো, যে সরকারের যেহেতু রাজনৈতিক মুখটা পুড়বে, তো সেই কারণে অনেক সময় এগুলো করে তারা। কিন্তু সিবিআই তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখন তারা নিশ্চয়ই আর কোনো ভুল ইনফরমেশন দেবে না। দেখা যাক এখন কি করে, সরকারের দিকে তাকিয়ে থাকবো আমরা। তবে তোমরা সেটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেটার জন্য নিজেকে কিন্তু তৈরি করো। যারা এখনও সেট কোয়ালিফাই করোনি সেটার জন্য নিজেকে তৈরি করো। ঠিক আছে, এই সুযোগটা আর পাবে না, কারণ এতদিন তোমরা পড়ছো, টপিক ওয়াইজ এত কোয়েশ্চেন সলভ করছো, তোমরা কিন্তু তৈরি হয়ে গেছো। তোমাদের এবার যে সেটের রেজাল্ট, নেটের রেজাল্ট যেটা তোমরা মানে আমাকে দেখালে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা 12-13 জন মতো কিন্তু তোমরা এবার পাশ করে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কার কথা বলছি। কাজে নিজেদেরকে আর একটুখানি পুশ করার চেষ্টা করো, দেখো তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, বলো নাজমুন্নেসা। না কিছু না, ভুল করে হাত পড়লে ফাইন লাগবে। বলো, কার কিছু আর কিছু জিজ্ঞেস করার আছে, জানার আছে, বোঝার আছে? সোহিনী, বোঝা গেছে? বলো দীপিকা। স্যার বলছি যে এক কথায় যেটা আমি বলতে চাইছি, যেটা হচ্ছে যে কমিউনিটারিয়ানটা হচ্ছে কমিউনিটির উপর হচ্ছে বেশি ফোকাস করে, আর হচ্ছে কসমোপলিটানটা হচ্ছে আইডেন্টিটি মানে ইন্ডিভিজুয়ালের উপর হচ্ছে বেশি ফোকাস করে, তাই তো? আইডেন্টিটি না, আইডেন্টিটিটা হচ্ছে কমিউনিটি, আর স্টেটাস হচ্ছে কমিউনিটি, কসমোপলিটান। কসমোপলিটানটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের উপর হচ্ছে বেশি ফোকাস করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রাইটস সেন্ট্রিক তারা হচ্ছে সিটিজেনশিপের কথা বলে, আর কমিউনিটি হচ্ছে কমিউনিটি সেন্ট্রিক রাইটসের কথা বলে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো ঝিলিক। স্যার, কসমোপলিটানের কনসেপ্ট হিসেবে তো তাহলে আমরা কানাডার কথা বলতে পারি। কেন, কিভাবে বলতে পারো, লিঙ্ক করো। না মানে কসমোপলিটান বলতে কি বোঝায়, যে ধরুন মানে আমরা কোনো কাজে হয়তো বিদেশের বিভিন্ন প্রান্তে রয়েছি, এবং মানে ধরুন আমি কোনো কাজের সূত্রে হয়তো কানাডা গেলাম, কিন্তু কানাডাতে গিয়েও আমার নিজের রিলিজিয়াস বা আমার নিজের যে কমিউনিটির কোনো প্র্যাকটিস রয়েছে বা আমার কালচার রয়েছে, সেই ট্র্যাডিশনগুলো আমি আমার নিজের মতো করে ফলো করতে পারছি, এবং রাষ্ট্র সেখানে কোনো রকম হস্তক্ষেপ করছে না, ফলে আমার একদম গ্লোবাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। তো ওইটাই তো কসমোপলিটান কনসেপ্ট। তো শুধু কানাডা কেন, বিশ্বের বিভিন্ন দেশগুলোই করে, কিন্তু কারণ হিসেবে বলছি, কিন্তু আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানে ইন্ডিয়ানরা তো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, এবং তারা সেখানে গিয়ে নিজের মতো করে তাদের মানে বলুন বা কালচার বলুন সেটা প্র্যাকটিস করতে পারছে, অ্যাকসেপ্ট কিছু মানে মধ্যপ্রাচ্যের দেশ পেলে, যে ইরান, আফগানিস্তান, এগুলোতে গিয়ে তো মানুষ ওটা করতে পারে না। না সব দেশেই। শোনো যখন তুমি কসমোপলিটানের কথা বলবে, ইউনিভার্সাল সিটিজেনশিপের কথা বলবে, ইউনিভার্সালিজমের যখন কথা বলবে, তখন স্টেটের বাউন্ডারিজগুলো থাকবে না, তখন কোনো দেশের নামই উচ্চারণ হবে না।
তুমি কানাডা বললে সেখানে ওটা ভুল হয়ে গেল, কানাডা হবে না তখন আর। কেন? কোনো দেশের কনসেপ্ট আর থাকবে না সেখানে, তখন একটা বিশ্বজনীনতার কনসেপ্ট সেখানে ডেভেলপ হবে, বিশ্বজনীনতার কনসেপ্ট ডেভেলপ হবে। স্টেটের যে বাউন্ডারি, স্টেটের যে সোভারেন্টি, স্টেটের যে ন্যাশনালিজম, স্টেটের যে ভাবনা, সেই ভাবনাগুলো নষ্ট হয়ে যাবে। বিশ্বের নাগরিক হিসেবে সে তখন কনসেপ্ট বিবেচিত হবে, এবং বিশ্বের নাগরিক হিসেবে বিবেচিত হওয়ার দরুন সে যে ভূখণ্ড থেকেই আসুক না কেন, তার যেটা করতে সে ভালোবাসে, সে যেটা করে সে মানসিক আনন্দ পায়, উপভোগ করে, সেটা তার স্বীকৃতি পাবে। তো শুধু কানাডাতে তো কেন, বিশ্বের সমস্ত দেশেই দেখবে ইন্ডিয়ানসদেরকে সেখানে সম্মান দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিককে আমরা আমাদের দেশে সম্মান দিই, কিন্তু এটা এখনও ওই জায়গায় পৌঁছয়নি যে এখনও তুমি কসমোপলিটিয়ান শব্দটা কমপ্লিটলি ব্যবহার করতে পারো। কেন? কারণ মানুষের তো আর ওই শুধুমাত্র তো পলিটিক্যাল রাইটসটা নেই, বা পাগড়ি পরার অধিকারটাই তো শুধু নেই রে বাবা, আরও অনেক কিছু আছে। যেমন এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা যখন বিদেশে যাই তখন, বা বিদেশের কোনো বই কিনি আমাদেরকে অনেক টাকা দিয়ে, অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়। সেটা হয়তো যে দেশের বই সেই দেশের নাগরিকদের অনেক কম টাকাতে কিনতে হয়। বা বিদেশিরাও যখন আমাদের দেশে আসছে তখন তাদের জন্য ওই এর আগের দিন বলছিলাম তোমাদের তাজমহলের কথা, কিংবা আমাদের এখানকার ওই ভিক্টোরিয়ার কথা বলছিলাম। তো সেখানে তোমাদের তার বিদেশিদের জন্য হয়তো সেখানে খরচাটা বেশি, তাদের টিকিটের প্রাইসটা হয়তো বেশি সেখানে। তো তার মানে সে সিটিজেনশিপ, পূর্ণ সিটিজেনশিপ পায়নি, বা কসমোপলিটান সিটিজেনশিপের যে আইডিয়া, সেটা এখনও কমপ্লিটনেস লাভ করেনি, কমপ্লিট হয়নি, সম্পূর্ণতা লাভ করেনি। এটা অনেকটা পথ চলতে হবে, এটা সবই শুরু হয়েছে আইডিয়াগুলো। কত বছরই বা হলো, এটা ওই 1980 দশক থেকে শুরু হয়েছে বলতে পারো। তো 1980 দশক থেকে গ্লোবালাইজেশন আসছে, তারপর থেকে কসমোপলিটানিজমের আইডিয়াটা প্রমোটেড হচ্ছে, কিন্তু এখনও হাজার হাজার বছর গেলে তবে গিয়ে হয়তো এটা আর একটুখানি, আরও হয়তো কিছু কয়েক ধাপ হয়তো উপরে উঠবে। কিন্তু এটা 1 বছরে হবে না, 2 বছরে, 5 বছরে, 10 বছরে, 20 বছর, 50 বছরে হবে না, অনেকটা সময় লাগবে। তার কারণ দুটো শক্তিই জোরালো, একটা হচ্ছে লিবারাল শক্তি, যে এই ধরনের কসমোপলিটান আইডিয়াটিকে ডেভেলপ করতে চায়, বিপরীত দিকে কমিউনিটির যে শক্তি, সেটাও কিন্তু বিশেষ জোরালো শক্তি। যেমন দেখবে সব থেকে বড় বড় ফাইটগুলো যদি তোমরা বিশ্বে দেখো, সব থেকে বড় বড় ফাইটগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে ওয়েস্টের সঙ্গে দেখবে ইসলামের একটা বড় ফাইট, ওয়েস্টের সঙ্গে দেখবে ইন্ডিয়া হিন্দুর একটা বড় ফাইট, হিন্দুনাইজেশন যেটাকে আমরা বলি, বা হিন্দু কালচারের একটা বড় ফাইট, যেটাকে কালচার বেস ফাইট হিসেবে দেখানোর চেষ্টা করেছে, বা কনফ্লিক্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছেন হান্টিংটন। সেটা তো বড় বড় ফাইটগুলো দেখবে যে কমিউনিটির সঙ্গে কিন্তু এই রাইটসগুলোর হচ্ছে, যেখানে লিবারালিজম রাইটস দিয়ে মানুষকে ওখানে প্রলোভন দেখিয়ে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার ক্যাটাগরিতে ঢোকানোর চেষ্টা করছে। অন্যদিকে কমিউনিটিসগুলো এইরকমভাবে নিজেদের কিন্তু রাইটসগুলোকে, কিন্তু নিজেদের আইডেন্টিটিসগুলোকে, কমিউনিটির যে আইডেন্টিটি সেটাকে ধরে রাখার চেষ্টা, সেটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা তারাও করছে। তো সে লিবারাল নিজের মতো করে চেষ্টা করছে এক্সপ্যান্ড করার, আর কমিউনিটি নিজেদের মতো করে এক্সপ্যান্ড করছে, নিজেকে এক্সপ্যান্ড করার, এবং দুজনের মাঝে মাঝে দেখবে এই ধরনের একটা কিন্তু ক্ল্যাশ উঠে আসছে, এটা দ্বন্দ্বের জায়গা কিন্তু নিশ্চিতভাবে মাঝেই কিন্তু উঠে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পৃথিবীতে এই ধরনের দ্বন্দ্বগুলো বিশেষভাবে আমাদের নজরে পড়ে, বিশেষভাবে নজরে পড়ে। ইন্ডিয়ার আমাদের একটা জাতিগত যে একটা আমাদের যে পরিচয় আছে, যখনই তুমি ইউরোপে যাবে বা আমেরিকাতে যাবে তখন গালিগালাজ করা হয়, ইউ ব্লাডি ইন্ডিয়ান, এই শব্দটা কমন শব্দ। তো সেখানে কেন করা হয়? তার কারণ আমাদের কালচারটা তাদের পছন্দ নয়, আমাদের ওভার পপুলেশন তাদের পছন্দ নয়। আমাদের দেখবে যেমন ঋষি সুনাকি প্রধানমন্ত্রী হলেন যখন এখানে ইউকেতে, কজন মানুষ মেনে নিয়েছে? তাদের পলিটিক্যাল ছকে এখন আর কিছু মিলছে না দেখে এখন মানুষ মানতে বাধ্য হয়েছে। পলিটিক্যাল ক্যালকুলেশনে, অ্যালগরিথমে আর এখন কিছু মিলছে না, স্ট্র্যাটেজিতে কিছু মিলছে না, কাউকে ফিট করানো যাচ্ছে না দেখে এখন সেখানে ঋষি সুনাককে তারা করতে বাধ্য হলো। বাট তাদের নিজেদের যে কালচার, সেই কালচারের উপর যে একটা ঋষি সুনাকের যে কালচার, হিন্দু কালচার, সেটা যে একটা বড় অ্যাটাক লং রানে, সেটা তারা রিয়েলাইজ করে ভালো করে, কারণ তাদের থেকে ভালো এটা কেউ বুঝবে না, কারণ নিজেদের রুটটাকে তারা খুব স্ট্রংলি ধরে রেখেছে ব্রিটিশরা, এবং তারাই তো এই লিবারালিজমসটাকে ছড়িয়ে শোষণ করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তো কাজে ওদের থেকে ভালো আর কেউ বুঝবে না যে কিভাবে তাদের এটা ক্ষতি হতে পারে। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়তো এখন হবে, কিন্তু এর এফেক্টটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। অনেক ইন্ডিয়ানসরা সেখানে একটা সাহস পেয়ে যাবে যে ব্রিটেনে প্রধানমন্ত্রীও হওয়া যায়, তার মানে অনেক হিন্দুরা হয়তো সাহস পেয়ে যাবে, তো ওরা ওগুলো ভালো করে বোঝে। সো সেই কারণে এরা বিরোধিতা করেছে। তো দেখবে ফাইটগুলো কিন্তু প্রতিনিয়ত চলতে আছে লিবারালিজমের সঙ্গে, দেখবে এই ধরনের যে কমিউনিটির যে ফাইট, এটা কিন্তু প্রতিনিয়ত চলতে আছে। তা কাজেই আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে যেটা ইউনিভার্সালিজমের যে আইডিয়া, গ্লোবালাইজেশনের যে আইডিয়া, বা
ওই কসমোপলিটানিজমের যে আইডিয়া সেটা যে রাতারাতি হবে তা কিন্তু নয়, এর একটা দীর্ঘ সময় লেগে যাবে এবং অনেক 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 সময় লাগবে। রাতারাতি এগুলো সম্ভব নয়। লিগ অফ নেশনস তৈরি হলো, ভেঙে গেল। লিগ অফ নেশনস তো এই কসমোপলিটানিজমেরই একটা ইনস্টিটিউশনস, তো কসমোপলিটানিজমসকে তারা প্রমোট করার জন্যই তো এসেছিল, কিন্তু সেটা ভেঙে গেল। ইউনাইটেড নেশনস আসলো, ইউনাইটেড নেশনসে দেখছো পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। কাদের দ্বারা হচ্ছে? স্টেটের যে সোভারেন পাওয়ার সেটার দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। স্টেটের ভেতরে যে বিভিন্ন তাদের যে রেসগত কালচার্স আছে, তাদের নিজেদের যে আইডেন্টিটি আছে, তাদের নিজেদের যে সমস্ত আলাদা ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সগুলোর সঙ্গে তারা কিন্তু ওই ইউনাইটেড নেশনসের যে পলিসি সেটাকে তারা কিন্তু অ্যাসিমিলেট করতে পারছে না। তো ফলে সমস্যা জায়গা তৈরি হচ্ছে, কন্ট্রাডিকশনস বারে বারে দেখা যাচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে। তো এগুলো তুমি দেখবে, তো শুধু ইকোনমিক দ্বন্দ্ব হচ্ছে তা নয়, এই দ্বন্দ্বগুলোও কিন্তু, এবং এই দ্বন্দ্বগুলো বেশি, মানে ইকোনমিক দ্বন্দ্বটা তো হচ্ছে, প্লাস এই দ্বন্দ্বগুলো কিন্তু ছোট ছোট আকারে প্রতিনিয়ত হচ্ছে। ইকোনমিক দ্বন্দ্বটা হয়তো খুব ছোট বড় আকারে হয়, যখন হয় তখন খুব বড় আকারে হয়, কিন্তু এই কালচারাল দ্বন্দ্বগুলো কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন হচ্ছে, একেবারে মাইনর লেভেলে হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলে হচ্ছে, এগুলো নিউক্লিয়ার লেভেলে হচ্ছে, এবং এটার শক্তিটা আরও অনেক বড়। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, এগুলো নিয়ে কথা বললে আমার রাত গড়িয়ে যাবে, শেষ হবে না, ঠিক আছে? এগুলো গ্লোবাল পলিটিক্সের ইস্যুস, এগুলো সব অনেকটা সময় লাগবে, এগুলো দরকার নেই তোমাদের এখন। যেগুলো তোমাদের যখন রিসার্চ করবে তোমরা, তখন যদি তোমরা মনে হয় যে টপিক নিয়ে রিসার্চ করছো কোথাও তোমাদের আইডিয়ার খামতি হচ্ছে, পারছো না ডেভেলপ করতে, তখন হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তখন হয়তো তোমাদের একটা ওভারঅল এই ধরনের একটা আইডিয়া হয়তো জেনারেট করে দিতে পারি, তারপরে তুমি সেই ডিরেকশানে হয়তো সেখানে যেতে পারো। বাট এই মুহূর্তে এগুলো মানে দরকার পড়লেও আমি বলবো যে এটা একেবারেই মানে মানে এগুলো পলিটিক্যাল সায়েন্সেরই বিষয়, এগুলোর থেকে হয়তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে হয়তো তোমাদের কোয়েশ্চেন্সগুলো ধরতে, কনসেপচুয়াল কোয়েশ্চেন্সগুলো ধরতে হয়তো সাহায্য হবে। বাট আমি বলবো যে একেবারেই যে এটা না হলে যে তোমরা পাস করতে পারবে না তা নয়। তো কাজে এত লম্বা লেকচারের দিকে না গিয়ে, অলরেডি 4টে লেকচার হয়ে গেল সিটিজেনশিপের উপরে, তো এত দূরে আর গভীরে না গিয়ে বেসিক জিনিসগুলোকেই শুধু বোঝো, তাহলেই হবে। নেট জিআরএফটা তাতেই পাবে, অসুবিধে নেই। বোঝা গেছে? কোনো কনফিউশন? চিলিক? না স্যার, এবার ক্লিয়ার হচ্ছে পুরোটা। কি শিখলে নতুন বলো শুনি। না, আমি না কসমোপলিটিয়ানের ব্যাপারটা না একটু মানে আমার কনফিউশন ছিল, মানে কালকে যখন আমি রেকর্ডটা শুনছিলাম তখন নিয়ে মানে আমার একটা জায়গায় তৈরি হলো যে মানে কোনো জায়গায় মনে হচ্ছে যে কিছু একটা মিসিং ছিল। তো আজকে পুরোটা শোনার পরে আমার কসমোপলিটিয়ানের ব্যাপারটা সেটা ক্লিয়ার হলো, যেহেতু সেটাই প্রশ্নটা এসেছিল আর যেটা আমি ভুল করে এসেছিলাম। আচ্ছা, তো কি শিখলে আজকে বলো? 1 2 3 4 করে কাউন্ট করো, কটা শিখেছো, কি শিখেছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি এগুলো শেখাতে পারছি। না মানে সিটিজেনশিপের আমরা মানে আমি একটা ছোট একটা এরিয়া নিয়ে মানে পড়াশোনা করেছিলাম, সেখান থেকে একটা ব্রড একটা ভিউ পেলাম, যেটা জেন্ডার, সোশ্যাল, লিবারাল, মানে পুরোটাই যেটা পার্সোনাল ভাব সেটা শিখলাম। আর ওইগুলো লিঙ্ক করলে ভালো হতো, যেটা কমেন্টারিয়ান যারা ছিলেন মানে স্যান্ডেল, ওয়ালজার, মাইকেল ডায়ার, এদের যেটা মেল্টিং পট, স্যালাড বল, সেখান থেকে কিভাবে মাল্টিকালচারালিজম প্র্যাকটিস হচ্ছে সেটাকে লিঙ্ক করতে পারছি। মানে এখান থেকে আসলে তো মাল্টিকালচারালিজমটা শুরু হচ্ছে, তো আপনি আজকে বললেন সে ব্যাপারগুলো বুঝতে পারলাম। এগুলোই মানে অনেক কিছু বিষয়ে ধারণা ক্লিয়ার হলো। তাহলে কি হচ্ছে যে একটা ধারণার সাথে আরেকটা ধারণাটা মানে ধারণা মানে এমনি এমনি লিঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো এটাকে কি নাম দেবে? আপনারা মানে টিএইচ মার্শালের বই স্ট্রেট ফরওয়ার্ড এসেছে, সেখানটা পড়াশোনা করেছি, ওটা টিকমার মেরেছি, পরীক্ষা দিয়েছি, হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা ধারণার সাথে একটা ধারণাকে যে লিঙ্ক করা থিঙ্কার অনুযায়ী, তাহলে মানে লিঙ্ক করলে ব্যাপারগুলো কি হয় যে মুখস্থ করার এই বিষয়টা থাকে না, আর এটা দীর্ঘমেয়াদী মানে সাস্টেনেবল ব্যাপারটা মানে মনে থেকে যায়, মুখস্থ করার আর সেই ব্যাপারটা থাকবে না। তো এটা বেশ ভালো। তো এখানে এটাকে কি অভিধা দেবে তুমি? কোয়ান্টিটি এডুকেশন নাকি কোয়ালিটি এডুকেশন? কারণ 4টে ক্লাসে আমি সিটিজেনশিপ পড়ালাম, আর এদিকে 8 ঘন্টার সময় নিয়ে পড়িয়েছি। তো 4টে ক্লাসে 8 ঘন্টা, তো এটাকে তুমি কোয়ান্টিটিটাকে বলবে যে কোয়ান্টিটির উপর স্যার বেশি ফোকাস করেছে নাকি কোয়ালিটির উপরে, কি বলবে? কোয়ালিটির উপরে। কোয়ান্টিটি করলে তো একদিনে সিটিজেনশিপ কমপ্লিট করে দেওয়া যায়, কোয়ালিটিটা যাতে ইনক্রিজ হয় সেটার জন্য তো আমাদের 4টে ক্লাস করা, তো অবশ্যই তার কোয়ালিটি ইনক্রিজ করেছে না। আচ্ছা, তার লাভ হয়েছে তোমার?
হ্যাঁ স্যার, আমার তো সব ক্লাসেই লাভ হয়, মানে এটা বলে না, আমি যে ক্লাসগুলো করি তাতে আমি মানে যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম সেখান থেকে এখন কিছু কিছু জ্ঞান নিয়ে, হয়তো পুরো মানে আমার পুরোটা হয়নি, কোনোদিনও পুরোটা আমার হবেও না, মানে তাও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি যে না, যাতে মানে আমি এটা করতে পারি, যেন একটা মানুষ কোনো কনসেপ্ট জিজ্ঞাসা করলে তাকে আমি আধ ঘন্টা না দেখে বা বই না পড়ে যেটা মানে বলা, বা তাকে সেই বিষয়গুলো লিঙ্ক করিয়ে দেওয়া, সেই বিষয়টা যেন আমার মধ্যে মানে তৈরি হয়, সেই জিনিসটাকে আমি এখন থেকেই ডেভেলপ করার চেষ্টা করছি, যেন কোনো স্টুডেন্ট যখন আমাকে কোনো জিজ্ঞাসা করবে আমি বই গুগল থেকে না খুঁজে নিজে থেকে তাকে বললাম, এবং সে যেন আমার পড়ার মানে আমার কথাটা শুনে স্যাটিসফাইড হয় এবং যেন বুঝতে পারে যে না এমন কিছু জানে এই যে বিষয়টা। তো এটাই। যাক, ভালো লাগলো শুনে। আর বলো সোহিনী, তোমার কি অভিব্যক্তি, তোমার কি ভাবনা? স্যার প্রথমত বুঝতে পেরেছি কালকে আমার প্রচন্ড ওই লিবারিজম কমিউনিটারিজম নিয়ে প্রবলেম হচ্ছে, আপনাকে তো বললামই, আপনি ডাউট ক্লিয়ারও করে দিলেন এটাই। আর ক্লাসটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাকে যে জন্য ফোন করেছিলাম, ওই মিনিং গুলো আপনি পাঠিয়েছেন দুটো বার, একটু বুঝিয়ে দিন না। বুঝিয়ে দেবো না আমি, তুমি তুমি একটু বাদে কল করো তাহলে, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। আর বলো সমৃতা, কী উপলব্ধি? তুমি তো কয়েকটা বেশি কাজ করার সুযোগ পাওনি, কয়েকটাই করলে, কী উপলব্ধি শুনি, মন খুলে বলো, খারাপ লাগলেও বলবে, এখানে ক্রিটিসিজমও অ্যাকসেপ্টেড হয়। আচ্ছা, শুধু এতটুকুই, ঠিক আছে। আর বলো নাজবুন্নেসা। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, ক্লাস ভালো লেগেছে। ওকে। আর দীপিকা দাস? হ্যাঁ স্যার, সবটা ঠিক আছে, খুব ভালোভাবে বোঝা গেছে। তো যতটুকু মানে বুঝতে পারি না, যতটুকু মনে কোশ্চেন আসে ততটুকু জিজ্ঞেস করি, তো ওভারঅল ঠিক আছে স্যার, বুঝতে মানে বোঝা যায় আর কি, বুঝতে পেরেছি। তো এগুলোকে সেগ্রিগেট করে করে নেবে, কমিউনিটি কি বলেছে তার 5টা 6টা পয়েন্টে লিখবে, কারা থিঙ্কার্স আছে তাদের বইয়ের নাম কি, একটা পেজে ওটা লিখলে পরের পেজে চলে আসো লিবারাল থিঙ্কার্স কারা আছে তারা কি। আমার এই দুটোর মধ্যে খুব প্রবলেম হতো, আর কসমোপলিটান তো আমি বুঝতেই পারতাম না যে কি, আমি শুনতাম শুধু এই থিওরিটা শুনতাম কিন্তু বুঝতে পারতাম না। তো কালকে ক্লাসে আমার কি পুরোটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এইভাবেও ছক করে নেবে, তাহলে পরীক্ষাটাও উতরে যাবে, পরীক্ষায় সব কমন পাবে। নাহলে আবার শুনলে এত কিছু, যে তুমি এবার যদি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আবার নোট করো না করো, ছড়িয়ে ছিটিয়ে যদি নোট করে রাখো বা শুধু ব্রেনের উপর ভরসা করে থাকো, তাহলে এই টার্মিনোলজিগুলো কে কোনটা দিয়েছে, কে কোন বই লিখেছে, এগুলো কিন্তু গোলাবে। তো এটা যেন না হয়, আবার ক্লাস শুনলে যেমন তেমনি আবার এটাকে সুন্দর করে ছক করে লিখে নাও, একটা পেজে কমিউনিটারিয়ান, একটা পেজে লিবার্টারিয়ান বা লিবারাল, একটা পেজে সিভিক রিপাবলিকান, আর একটা পেজে জেন্ডার, আর একটা পেজে এখানে করে নাও কসমোপলিটান। তো এইরকমভাবে 4-5টা পেজে 5টা থিওরিকে সুন্দরভাবে লিখে নাও, প্রত্যেকে কে কোনটার থিঙ্কার্স আছেন তাদের লেখা বইগুলোর নাম, তাদের টার্মিনোলজিসগুলো, বেসিক জিনিসগুলো, শুধু এর বাইরে গভীরে যায় না। তোমাদেরকে অনেক কথা বললাম আমি, সেগুলো হয়তো তোমাদের আগামী দিনে রিসার্চের কাজে আসবে, স্টুডেন্টদেরকে পড়াতে কাজে আসবে। এবং ইউজি লেভেলে তো এগুলো স্টুডেন্টদের তো পড়ানোও হয় না, এতটা সাধারণ শুধু বেসিক কথাগুলো বলেই সব চলে যাওয়া হয়। বাট যখন তোমরা মাস্টার্সের লেভেলে যাবে, কোনো কোয়ালিটেটিভ ইনস্টিটিউশনে যখন পড়াবে, তখন কিন্তু তারা এক্সপেক্ট করবে তোমার কাছে, কারণ তুমি সেখানে এক্সপার্ট হয়ে পড়াচ্ছ, সেই তোমাকে হয়তো তোমার সপ্তাহে 2 বা 3টে ক্লাস থাকবে বা একটা ক্লাস থাকবে, তো তখন তোমার কিন্তু এই কোয়ালিটিটা নিজেকে দেখাতে হবে যে তুমি জানো অনেক কিছু। হ্যাঁ, বা কোথাও একটা লেকচার দিতে গেলে সেমিনারে, তো অনেকজন তো অনেক রকমভাবে তোমাকে অনেক থিওরি থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে, তো এই সার্বিক নলেজটা যদি তোমার না থাকে মুশকিলে পড়ে যাবে, সেগুলো একটু ভালো করে মাথায় রেখো। বলো সমৃতা। স্যার ওই ডেস্কটপে মাইকটা কাজ করছিল না, ওই জন্য ফোনে বললাম। স্যার বলছিলাম যে যখন এগুলোকে সলভ করছিলাম তো তখন ম্যাচিং এর একটা কোশ্চেন ছিল, ওই যে যেটা আপনি এক্ষুনি বললেন, ওখানটায় দুজন থিঙ্কারের মানে কি বলছেন, কি বলতে চাইছেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু বাকি দুজন যেটা ছিল ওইটা বুঝতে পারছিলাম না। তো ওই যে দুজন বুঝতে পেরেছি সেটাকে নিয়েই আর কি একটা আন্দাজে দিয়ে দিয়েছিলাম, ঠিক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করবো, মানে সব জানার দরকার নেই, যেগুলো জানি না তো সব জানার দরকার নেই, ওগুলো যখন প্রসঙ্গ আসবে ওটার, তখন আমরা ওটাকে আলোচনা করব, কারণ নইলে আননেসেসারি ক্লাসটা অন্যদিকে চলে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো?
তো এই কারণে স্যার মানে কোর থিঙ্কারের কি মানে সেগুলো যেভাবে বললেন যে একটা পয়েন্ট টপিক লিখে মানে যেরকম সিটিজেনশিপ লিখে তার সমস্ত থিঙ্কার গুলো এক জায়গায় লিখে নেবো, এরকম করে করে লিখে যাবো? হ্যাঁ বেসিক মানে ওই 4টে থিঙ্কার্স পড়িয়েছি আমি, 4টে থিওরি, 5টা থিওরি পড়ালাম, 5টা থিওরি 5টা পেজে লিখবে, সিস্টেমেটিক একেবারে সিস্টেম, যে লিবারাল থিঙ্কার্স কারা আছেন তাদের বেসিক তারা লেখা বইগুলো কি আছে, তাদেরকে কোথাও কোনো টার্মিনোলজি দিয়ে থাকলে সেটা, বইগুলো কত সালে পাবলিশ হয়েছিল সেটা সিকোয়েন্সে লিখবে, আর হচ্ছে তাদের বেসিক আর্গুমেন্টটা কি নিজের ভাষায় লিখবে, নিজের ভাষায়। নোটটা তো দেবো, নোটটা তো তোমরা নোট করছো এখানে, তারপরও নিজেকে ওইভাবে ফ্রেশ করে নেবে, দেখবে সারা জীবনের জন্য ওটা মাথায় ঢুকে যাবে, আর বেরোবে না, আর বেরোবে না কোনো দিন। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ওই নিতাই স্যারের আমি দেবরূপের মা বলছিলাম। আচ্ছা আমি ক্লাসে আছি ম্যাডাম, আমি কল করছি 10 মিনিট পরে। তাহলে আপনি আমার নাম্বারে করুন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো আর বলো, আর কার কি অভিব্যক্তি, কি কি ভাবনা? বেরিয়ে গেলাম তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। আর শ্রেয়ার কি কি চিন্তা ভাবনা? স্যার চিন্তা ভাবনা বলতে ক্লাস তো আমার ভালোই লেগেছে। প্রথম দিকে আমি মন দিয়ে ক্লাস করতাম, কিন্তু মাঝে মাঝে আমি প্রচন্ড বিরক্ত বোধ করতাম, এতটা লম্বা ক্লাস শুনতে শুনতে না মানে খেয়ে হারিয়ে ফেলতাম। এখন আবার দেখছি মানে অনেকটা আমার মন ফিরে দিচ্ছে, মানে এখন আমাদের মানে পরীক্ষা চিন্তা থেকে এখন বেশ শুনতে পড়তে বেশ ভালো লাগছে, জানতে ভালো লাগছে। যে আমি এর আগেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের উপরে তখন অল্প বিস্তর পড়াশোনা করেছি, নোটস বানিয়েছি, কিন্তু এত গভীরে কোনোদিনও জানিনি বা শুনিনি। মানে আমার এখন যেন পড়তে খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে ধীর স্থির ভাবে শুনি, পড়ি, বিষয়টা জানি, কোনো তাড়াহুড়ো নেই। ব্যাস এটা যদি তোমার মধ্যে ডেভেলপ হয়ে গেছে তাহলে ধরে নাও আর বেশি দিন লাগবে না নেট সেট পাস হতে। কারণ ছেলেমেয়েরা এই ইন্টারেস্টটাই পায় না বলে কি হয়, তারা এটা ওটা ঝালমুড়ি টাইপের পড়াশোনা করে, ঝালমুড়ি টাইপের পড়াশোনা করে শুধু পেটটা ভরানোর চেষ্টা করে, ওটাতে কিছু হবে না, ওটা আবার তাড়াতাড়ি হারিয়ে যাবে। হ্যাঁ ওটা তাড়াতাড়ি হজম হয়ে যায়, ওটা মনে রাখা যায় না ওই সমস্ত। কিন্তু এইভাবে যদি একটা তোমার আগ্রহ তৈরি হয় তাহলে ব্যাস তুমি সঠিক লাইনে ঢুকে গেছো এবার। হ্যাঁ তো এই আর কি, ভালো, এটা চালিয়ে যাও, অসুবিধা হলে বলবে। আর কে আছো? শ্রেয়সী? সব মিলিয়ে তো আমার ভালোই লাগে বা ভালোই লেগেছে, আমি আপনাকে আগেও বলেছি। তবে আজকে মানে আমাদের এখানে খুব বৃষ্টি হওয়াতে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ফার্স্ট টাইম মানে ফার্স্টের দিকটা একটুখানি করেছি, তারপর আর করতে পারিনি। তবে আপনি যখন ওই 1 থেকে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছিলেন তখন যা সবগুলোই শুনলাম, মানে এই লাস্ট অব্দি। বেশ, তো যতটা শুনতে পারেন এটা দেখে নিও, ইউটিউবে সকালবেলা পেয়ে যাবে। হ্যাঁ এই জায়গাটা আমি দেখে নেবো। ওকে, শোভনদেবের কি চিন্তা ভাবনা? হ্যাঁ স্যার, আপনার কথাগুলো আগের দিন বললেন ফোনে, আমি আজকে 50টা কোশ্চেন সলভও করেছি। করতে থাকো, যেগুলো মাস্টার্সের কোয়েশ্চেন ছিল আগে করবে। হ্যাঁ মাস্টার্সের কোয়েশ্চেন যেগুলো যখন দেওয়া হচ্ছে সেগুলো আগে করবে, ঠিক আছে? তো দেখো এবার সেটটা হয়ে যাবে, আমি তো খুবই আশাবাদী তোমার ওই ডিসেম্বরে সেট হয়ে যাবে, যদি এই যেটা বললাম আমি এই ডিসিপ্লিনটা যদি ফলো করতে পারো তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক, সেটা হতে পারে জাস্টিস কিংবা মাল্টিকালচারালিজম। কারণ মাল্টিকালচারালিজম এখান থেকেই যেহেতু আমরা শুরু করি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো কোনটা দেখি আমার কোনটা মানে একটু তাড়াতাড়ি হয় পড়াটা, তো যেটা তাড়াতাড়ি পড়া হবে, যেটা আমি প্রসেস করতে পারবো সেটা আগে পড়িয়ে দেবো। ঠিক আছে, দুটোরই আলোচনা সিমিলার অনেকটা, বিশেষ করে মাল্টিকালচারালিজমটা এটারই এক্সটেনশন, কিছুই না। তো স্বাভাবিকভাবে এবং এই থিঙ্কারগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। হ্যাঁ তো স্বাভাবিকভাবে কাজে আসবে তোমাদের। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট।